sitting is the new smoking. হাঁটুর ব্যথাটা কি কারণে হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে? কি ধরনের ম্যাট্রেস ব্যবহার করলে আমাদের বোনস ঠিক থাকে বা পশ্চার ঠিক থাকে? জুতো কেমন পরা উচিত? ক্লিন ঘাসের ওপর হাঁটা যায়, ইজ ভেরি গুড ফর দ্য ফুট। ঘুমানোর তিনটে জিনিস আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এয়ার কন্ডিশন জিম ইজ গুড। এক্সারসাইজ এসির মধ্যে করলে সুবিধা ইন দ্য সেন্স যে ইউ ক্যান ডু মোর এক্সারসাইজ। ইয়াঙ্গার জেনারেশন কিচ্ছুই করছে না, এবং এরা করছে না বলে এরা যে কি হবে আফটার 20 ইয়ার্স। কোনভাবে শোয়াটা ঠিক হাড়ের পক্ষে এবং মেরুদণ্ডের পক্ষে ভালো? আমাদের কিন্তু একটা পশ্চারে শুলে হবে না। টেনিস এলবো আর গলফার্স এলবো, এই দুটো কাকে বলে? দুটো দুরকম ইনজুরি, মানে দুটো জায়গার ইনজুরি, দুটো গ্রুপ অফ মাসল, কিন্তু মেকানিজম ইজ দ্য সেম, ওভার ইউজ ইনজুরি। এক একটা ফ্লাইটে দেখবেন নেমে 20, 25, 30টা হুইল চেয়ার, ইন্ডিয়ান ফ্লাইটস। উই আর হ্যাভিং মোর রিচ ম্যানস ডিজিজেস ইন সাম ওয়ে, যদিও কান্ট্রি হিসেবে উই আর নট দ্যাট রিচ। নি রিপ্লেসমেন্ট কি? নি রিপ্লেসমেন্ট করার পর রিহ্যাব করে নর্মাল লাইফস্টাইলে ফিরে যেতে কতদিন সময় লাগে? ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল সার্জারিজ ইন হিউম্যান হিস্ট্রি। ওকে, হিপ রিপ্লেসমেন্ট, নি রিপ্লেসমেন্ট। হাড়ের যত্ন কিভাবে নেওয়া সম্ভব? হাড় হচ্ছে একটা লাইক একটা বাড়ির ভিতের মতো। লোকেরা যে বসে বসে কম্পিউটারে 8-10 ঘন্টা করে কাজ করে, এটা কিন্তু খুব ক্ষতিকর। বলে যে ঘাড়ে ব্যথা হচ্ছে, বালিশটা রোদ্দুরে দিয়ে রাখ, ওগুলো সব মানে কি বলে লৌকিকতা, ওগুলো কোনো মানে সায়েন্টিফিক বেসিস নেই। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। দেখুন, অনেক দিন ধরেই আমার শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যথা সৃষ্টি হয়েছে। আসলে বয়স বাড়ছে তো, কখনো মনে হয় রিস্টে ব্যথা, কখনো কনুইতে ব্যথা, কখনো হাঁটুতে ব্যথা, জয়েন্টসে নানান ধরনের ব্যথা দেখা যাচ্ছে। কি আপনাদেরও কারোর এইসব সমস্যা হয় না? তার সঙ্গে সঙ্গে প্রচুর ইয়াং ছেলেপুলেরা, ওই ধরুন 18, 19, 20, 25, এই সমস্ত ছেলেপুলেরা ওয়ার্কআউটসের মধ্যে দিয়ে যায়। যখন তারা হার্ডকোর ওয়ার্কআউট করে, তখন তারাও বলে তাদের শরীরে নানান রকম ব্যথা, যন্ত্রণা ইত্যাদি হচ্ছে। আজকে আমরা কি টপিক নিয়ে কথা বলবো অলরেডি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো হাড় নিয়ে। হাড়ের যত্ন নিন আজকে আমাদের টপিকের নাম। এবং আমরা আমাদের সঙ্গে একজন অসাধারণ ডাক্তারবাবুকে পেয়েছি। ওয়েলকাম টু দ্য শো স্যার, ডক্টর অরিন্দম ব্যানার্জি। স্যার কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি। ইউ মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আমাদের যেটা প্রথমেই জানা দরকার সেটা হচ্ছে হাড়। মানুষের যে হাড়ের যত্ন কিভাবে নেওয়া সম্ভব, জেনারেল যদি কোনো টিপসের কথা বলেন। ওকে, তো প্রথম যেটা বলা দরকার যে এটা হাত বা পা, এটা জাস্ট হাড় নয়। হ্যাঁ, এটা মানে মেডিকেল টার্ম হচ্ছে মাস্কুলোস্কেলিটাল সিস্টেম। হ্যাঁ, আচ্ছা, তার মানে হচ্ছে হাড়ের সঙ্গে সঙ্গে আরো অনেক স্ট্রাকচারস আছে, যেরকম জয়েন্টস আছে, জয়েন্টের মধ্যে অনেক কম্পোনেন্ট আছে, তাছাড়া আপনার মাসলস আছে, টেন্ডনস আছে, লিগামেন্টস আছে। হ্যাঁ, সো ইটস আ মাস্কুলোস্কেলিটাল সিস্টেম। সো আপনাকে যদি যত্ন নিতে হয়, শুধু তো একটা স্পেসিফিক জায়গার বডির তো যত্ন নেওয়া হয় না, আপনাকে সমস্ত শরীরেরই যত্ন নিতে হবে, স্টার্টিং ফ্রম কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম থেকে শুরু করে। তারপরে মাস্কুলোস্কেলিটাল সিস্টেম হচ্ছে তার একটা পার্ট অফ অল দ্য সিস্টেমস অফ দ্য বডি। ওকে, তো ইম্পর্টেন্ট ফিচার্স হচ্ছে, একটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ করা, একটা প্রপার ব্যালেন্স ডায়েট খাওয়া, অ্যান্ড অবভিয়াসলি রেঞ্জ অফ মুভমেন্ট রাখা, কিছু একটা মানে কিছু লেজার অ্যাক্টিভিটির সঙ্গে কিছু স্পোর্টিং অ্যাক্টিভিটি কম্বাইন করা। হ্যাঁ, এগুলো যদি অ্যাকচুয়ালি সব কিছু মিলিয়ে মিশিয়ে করা হয়, তাহলে মাস্কুলোস্কেলিটাল সিস্টেম ভালো থাকে। আচ্ছা, ওই জয়েন্ট মুভমেন্টের এক্সারসাইজ বা এই ধরনের এগুলো বলতে আপনি যদি একটু ভেঙে বুঝিয়ে দেন। জয়েন্ট মুভমেন্ট মানে কি? শরীরের মধ্যে তো লেটস সে 100টা জয়েন্ট আছে। ওকে, তো তার মধ্যে যেগুলো বড় জয়েন্ট, সেগুলো হচ্ছে যেরকম ধরুন হাঁটু, লোয়ার লিম্বে বেসিক্যালি 3টে বড় জয়েন্ট। একটা হচ্ছে হিপ জয়েন্ট, একটা নি জয়েন্ট, একটা অ্যাঙ্কেল জয়েন্ট। হ্যাঁ, তাছাড়া আরো অনেক জয়েন্ট আছে, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। আপার বডিতে আপনার হচ্ছে শোল্ডার জয়েন্ট, এলবো জয়েন্ট, রিস্ট জয়েন্ট। ঠিক আছে, এবার এই প্রত্যেকটার একটা রেঞ্জ অফ মুভমেন্ট আছে, এবং প্রত্যেকটা জয়েন্ট ইজ কন্ট্রোলড বাই আ সার্টেন গ্রুপ অফ মাসলস, টেন্ডনস, লিগামেন্টস এটসেট্রা।
তো এই সমস্ত সিস্টেমগুলোকে চালু রাখার জন্য ইটস ইম্পর্টেন্ট যে এগুলোকে সব যেন ব্যবহার করা হয়, রেগুলারলি ব্যবহার করা হয়। মানে এখন একটা নতুন কথা বলা হচ্ছে যে সিটিং ইজ দ্য নিউ স্মোকিং। লোকেরা যে বসে বসে কম্পিউটারে 8-10 ঘন্টা করে কাজ করে, এটা কিন্তু খুব ক্ষতিকর, যার জন্যে অনেক অফিসে বিদেশে আমরা জানি যারা অ্যাকচুয়ালি বসার চেয়ারটা তুলে দিয়েছে, সো দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকে কাজ করে। ওকে, তো তাতে কি হয়, একটা অ্যাক্টিভিটি হয় সমস্ত জয়েন্টে, যেটা সারাদিন বসে থেকে জাস্ট একটা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে সেই অ্যাক্টিভিটিটা হয় না। আস্তে আস্তে জয়েন্টের রেঞ্জ অফ মুভমেন্ট কমে যায়, মাসলগুলো উইক হয়ে যায়, এবং এটা অনেক দিন ধরে চলছে, একদিনে হয় না। তখন একটা মানে ড্যামেজ হয়ে যায়। প্রথমে রিভার্সেবল ড্যামেজ, সেই রিভার্সেবল ড্যামেজ যদি আমরা অ্যাড্রেস না করি তাহলে ইরিভার্সেবল হয়ে যায়। হ্যাঁ, সাধারণত যারা রেগুলারলি ওই স্ক্রিনের সামনে কাজ করেন তাদের খুব কমন কিছু প্রবলেমস হয়। একটা হচ্ছে ঘাড়ে ব্যথা হয় প্রচন্ড, পিঠে ব্যথা হয় এবং লোয়ার ব্যাক পেন হয়। এগুলোর কারণ কি? এগুলো কি কনস্ট্যান্টলি একরকম পশ্চারে থাকার জন্য? না, মানে সবকিছু জাস্ট একটা কারণে হয় না, হ্যাঁ, ইটস আ কম্বিনেশন অফ ফ্যাক্টরস। তো একটা হচ্ছে ব্যাড পশ্চার, হ্যাঁ, যে যারা বসে কাজ করছে, চেয়ার টেবিলের কিছু অপটিমাম পজিশন আছে, হাইট অফ দ্য চেয়ার, হাইট অফ দ্য টেবিল, দ্য পজিশন অফ দ্য ল্যাপটপ বা ডেস্কটপ যেটা ইউজ করছেন, আপনি কিভাবে কোন অ্যাঙ্গেলে তাকিয়ে আছেন, হ্যাঁ। তারপরে এটা ছাড়াও এইটাকে যদি একটু ভেঙে নিই আমি, মানে কিরকম পশ্চারে ভালো বসা অ্যাকচুয়ালি ভালো আর কি বেশিক্ষণ সময়ের জন্য? তো বেসিক্যালি আপনি প্রথম কথা চেয়ারে আসা যাক। চেয়ারে যে হুইলওয়ালা চেয়ার হয়, যেটা একটু রোটেট করে, সেগুলো ভালো। ওকে, আচ্ছা, দে আর গুড। একটা কাঠের চেয়ার, জাস্ট একটা প্লেন কাঠের চেয়ার যেটার কোনো মুভমেন্ট নেই, সেগুলো অত ভালো নয়। আচ্ছা, তারপরে প্যাডিংটা শুড নট বি টু মাচ, প্যাডিং শুড বি অ্যাডিকুয়েট, ফার্ম, যাতে আর হাইটটা রাখতে হবে যেটা কমফোর্টেবল হাইট। খুব নিচু হয়ে গেলে তখন আবার অনেক রকমের স্ট্রেন পড়ে ব্যাকে, হ্যাঁ। আবার খুব উঁচু হয়ে গেলে তার আবার, সো যেটা আপনার একটা কমফোর্টেবল লেভেল, যেখানে পা টাচ করছে মাটিতে, এবং টেবিলটা শুড বি অ্যাকর্ডিংলি, সেটা যেটাকে বলে আমরা টার্ম ইউজ হচ্ছে আর্গোনমিক্স। আর্গোনমিক্স কথাটা মানে হচ্ছে যে অনেক সময় আমরা মেশিনের জন্য অ্যাডজাস্ট করি, কিন্তু মেশিন মানে আমাদের আর্গোনমিক্স বলছে যে চেয়ার টেবিলটা শুড বি অ্যাডজাস্টেড ফর হিউম্যান বিংস, হ্যাঁ, সো দ্যাট মানে আমাদের যাতে শারীরিক কোনো কষ্ট না হয়। কারণ এটা এই নয় যে 1 ঘন্টা 1 ঘন্টা বসে লোকে কাজ করছে, তাহলে কিছুই হবে না। একটা যেরকম ভাঙা চেয়ার আর ভাঙা টেবিল নিয়ে করলেও কিছু হবে না, বাট ওইটাই যদি 8 ঘন্টা 10 ঘন্টা হয়ে যায়, এবং ওটাই যদি আপনার সপ্তাহে 6 দিন হয়ে যায়, তখন কিন্তু ওটাই প্রচণ্ড খারাপ হয়ে যাবে। সো পশ্চারটাকে ইমপ্রুভ করা, বসে থাকা, মাঝে মাঝে ব্রেক নেওয়া, এটা শুধু জয়েন্টসের জন্য না, চোখের জন্যও আপনি একটা স্ক্রিন, আপনার ব্লু ফিল্টার হোপফুলি থাকা উচিত যদি লং টার্ম ইয়ে হয়, তো সেইটার দিকে তাকিয়ে থাকলে চোখটাকেও একটু ব্রেক দেওয়া দরকার, আর একটু ব্রেক নিয়ে। আর তাছাড়া ম্যাক্সিমাম আইটি কোম্পানি, যারা বড় কোম্পানি, তাদের একটা কিন্তু জিম থাকে, বিকজ সারাদিন যারা ইনঅ্যাক্টিভিটিতে থাকে তাদের কিন্তু দরকার অফসেট করার জন্য কিছু এক্সারসাইজেস, হ্যাঁ। ডাজন্ট মিন যে ইউ হ্যাভ টু বি অ্যান অ্যাথলিট, ইট মিনস যে ইউ হ্যাভ টু বি ফ্লেক্সিবল, হ্যাঁ। তারপরে ইউ হ্যাভ টু বি কমফোর্টেবল। মাসল, কিছু মাসল গ্রুপস আছে, সেই মাসল গ্রুপসগুলোকে স্ট্রেংথেন করা, যেরকম কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং, হ্যাঁ, বাইসেপস, ট্রাইসেপস, এগুলো মানে এগুলো সব জুড়ে। এটা একটা জিনিস না, আমি শুধু আমার হাতটাকে আমি এক্সারসাইজ করলাম, বাকি কিছু দেখলাম না, ওটা কিন্তু কোনো কাজ হবে না। মানে আমাদের পুরো বডির একটা হোলিস্টিক অ্যাপ্রোচ দরকার। মানে ল্যাপটপটা সেক্ষেত্রে কিরকম হাইটে থাকা উচিত? মানে আমাদের আই লেভেলে থাকা উচিত না একটু উপর দিকে? হ্যাঁ, মানে এরকম জায়গায় আমি তাকিয়ে থাকি, এরকম একটা পজিশন, যেটা কমফোর্টেবলি আমার নেকটাকে স্ট্রেন না করতে হয় ওপরে বা নিচে, বা একটা অ্যাঙ্গেলে নেকটাকে, যেটা আমার নেকের যেটা কমফোর্টেবল পজিশন, সেইটাকে রেখে চোখটা যেখানে পৌঁছবে সেখানে ল্যাপটপটা থাকা দরকার। আচ্ছা, হ্যাঁ, অনেকে তো এরকম ভাবে কোলে বসে কাজ করে, তার মানে কি, তারা তো নেকটাকে এরকম বেন্ড করে কাজ করছে, তাই না? নেকটা যদি বেন্ড করে কাজ করে, নেকের ওপর স্ট্রেন পড়বে। আচ্ছা, নেকের উপর স্ট্রেন পড়বে মানে এটাই কি কিছুদিন চলার পরে নেকটা স্টিফ হয়ে যাবে, ব্যথা হবে? আমরা তো রোজই পেশেন্ট দেখি না এই নিয়ে, প্রত্যেক দিন, স্পেশালি
আমি দেখেছি ক্লাস 11-12 বাচ্চারা শুধু ল্যাপটপের জন্য নয়, মানে ওদের পড়াশুনো সারাদিন, অনেকে আবার শুয়ে শুয়ে পড়ে, হ্যাঁ, অনেকে মানে এরকম অনেক রকম কিছু করে, হ্যাঁ, যেটা জন্য তারা আলটিমেটলি 11-12 তারপরে 2 বছর তো অনেকে খেলাধুলো করবার সুযোগ পায় না। তো যখন আসে পরীক্ষার আগে, পরে হয়তো পরীক্ষার আগেও ব্যথাটা হয়, পরীক্ষা হয়ে গেলেও ব্যথা হয়, সো তাদের আবার আমাদের একটু অ্যারেঞ্জ করতে হয় জিম, যোগা, এইসব, মানে বডিটাকে ফ্লেক্সিবল রাখা, শরীরটাকে কমফোর্টেবল রাখা। মানে মাসলকেও, মানে হাড় ভালো রাখতে গেলে কি মাসলকেও ইকুয়ালি ভালো রাখতে হবে? অ্যাবসলিউটলি, কারণ মাসল তো হাড়কে নিউট্রিশন দেয়। মাসল, হাড় হচ্ছে একটা লাইক একটা বাড়ির ভিতের মতো, রাইট? আর এই বাড়ির যে ওপরের যে স্ট্রাকচারগুলো, সেগুলো হচ্ছে মাসল, টেন্ডন ইত্যাদি, তার উপরে আবার চামড়ায়, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। চামড়া যদি না থাকে আমাদের এমন ইনফেকশন হয়ে যাবে শরীরে, যেটা বার্নস পেশেন্টের হয়, সঙ্গে সঙ্গে প্রায় 7 দিনেই পেশেন্ট মারা যাবে যদি একটা লোকের যদি চামড়া না থাকে। এবার মাসল যদি না থাকে, হাড় নিউট্রিশন পাবে না, হাড় যদি না থাকে মাসল কোনো সাপোর্ট পাবে না। সো যদি একটা পা ভেঙে যায় তখন মাসলগুলো কিন্তু অকেজো হয়ে যায়। কারণ হচ্ছে যে মাসল একটা কিরমভাবে হয়, স্ট্রাকচারটা হচ্ছে যে এখান থেকে একটা মাসল, সেটা একটা টেন্ডনে পরিণত হয়, টেন্ডনটাকে, জয়েন্টটাকে টানে এবং মুভমেন্ট হয়, ঠিক আছে? এটা যদি মাঝখানে ভেঙে যায় তাহলে এই পুরো জিনিসটা, এই সিস্টেমটা ডিসরাপ্টেড হয়ে যায়। ডিসরাপ্টেড হয়ে গেলে মাসলটাও কাজ করবে না, হাড়টা তো ব্যথা করবেই, আর ফুলে থাকবে, ইনফ্লামেশন হবে। অতএব আপনাকে কোনো একটা ট্রিটমেন্ট করতে হবে যেটাকে এটাকে কাউন্টার করার জন্য। আচ্ছা, হ্যাঁ, সিমিলারলি মাসল যদি উইক হয়, মাসল ইনঅ্যাক্টিভিটি যদি হয়, তাহলে হাড় উইক হয়ে যাবে, অস্টিওপোরোসিস হয়ে যাবে, অস্টিওপোরোসিস থেকে মাসল নিউট্রিশন হয়ে গেলে, মাসল নিউট্রিশন যদি কমে যায়, মাসলগুলো খুব টাইট আর ফাইব্রোজড হয়ে যাবে, হ্যাঁ, স্টিফ হয়ে যাবে, স্টিফ হয়ে গেলেই জয়েন্টটা বারোটা হয়ে যাবে। মানে ইটস আ চেইন রিয়াকশন হবে। সো এই চেনটাকে যদি বজায় রাখতে হয়, পুরো সাইকেলটাকেই চালু রাখতে হবে, শুধু জাস্ট হাড়ের দিকে তাকালে হবে না। আচ্ছা, এই মাসলে আপনি বারবার বলছেন ওয়ার্কআউট বা এক্সারসাইজের কথা। এই ওয়ার্কআউট বা এক্সারসাইজ কি মানে শুধু যোগা করলেই হবে না? যোগার সঙ্গে স্ট্রেংথ ট্রেনিং এন্ড অল এগুলো করা উচিত? না না, সবই করতে হবে। মানে বেসিক্যালি দেখুন, ইট ডিপেন্ডস অন দি এজ, রাইট? সো আমরা তাহলে একটু এজ ব্র্যাকেট, হ্যাঁ, এজ ব্র্যাকেট। সো প্রথমে 18 থেকে 30 বছরের যদি ছেলে, সো আরো আগে শুরু করা যাক, 0 থেকে 18টা করা যাক। এখানে এইখানে কিন্তু একটু ভালো অ্যাক্টিভ স্পোর্টস করা উচিত, যেরকম ফুটবল, ক্রিকেট, হকি, যেটা আমরা খেলতাম ছোটবেলায়, হ্যাঁ, এইগুলো খেলা উচিত, যেটাকে বলে কন্ট্যাক্ট স্পোর্টস। আচ্ছা, তাছাড়া অ্যাথলেটিক্স আছে, রানিং, জাম্পিং, যতটা যা করা যায়। মানে ওগুলোর একটা সুবিধা হচ্ছে খুব বেশি তো মানে যেরকম জাম্পিং টাম্পিং অত বেশি স্পেস লাগে না। একটা ফুটবল খেলতে গেলে তো একটা মাঠ লাগে, সব জায়গায় তো মাঠটা তত থাকে না। সো টিম স্পোর্টসটা নট অনলি ফর দ্য পারপাস অফ বোনস বাট অলসো ফর ইউর মেন্টাল মেকআপ, বিকজ টিম হিসেবে কাজ করলে আপনি অনেকে মিলে একটা মানে কম্বাইন করে একটা স্ট্র্যাটেজি করছেন, হ্যাঁ, আপনারা কোঅপারেট করছেন, এটা কিন্তু মেন্টাল হেলথের উপর মানে খুব ইম্পর্টেন্ট। অনেকে যারা হোম স্কুলিং করায়, বাচ্চাদের হয়তো স্কুলে পাঠালো না, তাদের হয়তো বাড়িতে বসে পড়ালো, তাদের কিন্তু এইসব স্কিলসগুলো ডেভেলপ করে না। এইসব স্কিলস ডেভেলপ না করলে প্রবলেম হয়। এটা শুধু মানে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ কিন্তু অলসো লিঙ্কড। ওকে, সো এটা 0 থেকে 18। এবার 18 থেকে 30 আই উড সে তাতেও কিছু অ্যাক্টিভ স্পোর্টস করা উচিত। অ্যাক্টিভ স্পোর্টস বলতে আমি বলবো থিংস লাইক সে টেনিস, ব্যাডমিন্টন, এগুলো তো খুবই ভালো, টেবিল টেনিস, হ্যাঁ, খানিকটা। আর 18 পরে ইউ ক্যান ডু জিম অলসো। মানে জিমে, এবার জিমের মধ্যে ভেরিয়াস টাইপস অফ অ্যাক্টিভ, একটা তো কার্ডিও করতে হবে, কার্ডিও ছাড়া একটু স্ট্রেংথ ট্রেনিং, আমি বলছি না ইউ হ্যাভ টু বি আ প্রফেশনাল অ্যাথলিট, বাট কিছু কিছু ইনস্ট্রুমেন্টস তো করতে হবে। আর সেটা এবার ডিফারেন্ট মাসল গ্রুপসগুলোকে অ্যাড্রেস করতে হবে, লাইক মেন মাসল গ্রুপস, মানে কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিংস, বাইসেপস, ট্রাইসেপস ইত্যাদি। এছাড়া রেঞ্জ অফ মুভমেন্ট মানে একটু বুকডন, একটুখানি সে স্কোয়াটস, এগুলো দরকার। প্ল্যাঙ্ক করা, প্ল্যাঙ্ক করলে কোর, আজকাল যে টার্মটা খুব ইউজ হচ্ছে, কোর মাসলসগুলোকে স্ট্রেংথ করা, কোর মাসল স্ট্রেংথ ফর ইয়োর ব্যালেন্স, ঠিক আছে? তো এটা 30 হলো। এবার 30 থেকে লেটস সে 50, আই থিঙ্ক ওইগুলো হয়তো অতটা আপনি না টাইম দিতে পারলেও অ্যাটলিস্ট যদি বিদেশে লোকেরা থাকে, আমি বলবো, বা স্পেস যদি থাকে, তাহলে সাইক্লিং,
একটু হালকা জগিং, দিস ইজ গুড ফর আপ টু 50, আই থিঙ্ক 45-50 ইউ ক্যান ডু ইট। আর যদি সেটা সম্ভব না হয়, স্পেস যদি না থাকে, আরেকটা হচ্ছে সুইমিংটা খুব ভালো, হ্যাঁ, যদি সুইমিং এর অপরচুনিটি থাকে তাহলে ইউ ক্যান ডু একটু ব্রিস্ক ওয়াকিং করা যায়। 45-50 পরে আই থিঙ্ক আমাদের দেশে বেস্ট অপশন ইজ ওয়াকিং। সেখানে আমাদের একটা টার্গেট থাকে 10,000 steps, কিন্তু অনেকে বলছি যে 10,000 ইজ নট রিকোয়ার্ড, 8,000 ইজ অলসো ওকে। সো যদি অ্যাটলিস্ট 3-4 কিলোমিটার সন্ধ্যে বা সকালে হাঁটা যায়, বা সেটাও যদি না করা যায় অ্যাটলিস্ট সিঁড়ি দিয়ে ওপর নিচ করা যতটা সম্ভব, লিফট না নেওয়া, হ্যাঁ, মানে যতটা ইউ ক্যান কিপ ইয়োরসেলফ ফিজিক্যালি অ্যাক্টিভ। এইখানে আমার একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। ধরুন দুরকম মানুষ যদি ধরি, ধরুন একজন এক্স আর একজন ওয়াই। এক্স ধরুন সারা জীবন ওয়ার্কআউট করেছে, মানে হার্ডকোর ওয়ার্কআউট, জিমে ওয়ার্কআউট করেছে, স্ট্রেংথ ট্রেনিং করেছে এবং ন্যাচারালি কার্ডিওভাস্কুলার ট্রেনিং করেছে। আর ওয়াই ধরুন সারা জীবন সেই অর্থে খুব অ্যাক্টিভ স্পর্টসের মধ্যে ছিল না। দুজনেই ওই রকম মিড রেঞ্জ 30 to 35 এরকম একটা এজ হিট করে যাওয়ার পর এক্স কি তারপরেও মানে 40, 45, 50তেও জিমে ওয়ার্কআউট করতে পারে? এটা হচ্ছে আমার 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এই যে ওয়াই, যে সেই অর্থে সেরকম কোনো অ্যাক্টিভ লাইফস্টাইল লিড করেনি, হালকা ধরুন অ্যাক্টিভ ছিল, সে কি 30s এর পরে গিয়ে নতুন করে ওয়ার্কআউট করা শুরু করতে পারে? ইজ ইট হেলদি ফর দ্যাট পারসন অর নট? ওকে, সো আমি একটা করে নিচ্ছি। সো আমি অ্যাগেন এখানে পারপাস অফ দিস ডিসকাশন আমি কিন্তু অ্যাথলিটের কথা বলছি না, এলিট অ্যাথলিট বা যারা খুব যারা ওটাই পেশা বা ওটা, সেটা আমি যাচ্ছি না। ওকে, সো যারা রেগুলার এক্সারসাইজ করে, লেটস সে দে এক্সারসাইজ 45 minutes a day, ঠিক আছে? তো এইবার এটা তো লাইফ লংই করা যেতে পারে, এটা তো কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এটাতে মানে এবার এটা কমে যেতে পারে, মানে সে আগে যে 100টা স্কোয়াট করতে পারতো সে হয়তো 50টা করবে, হ্যাঁ। সো এইটা লাইফ লং ডেফিনেটলি করলে ভালো। ইনফ্যাক্ট দেয়ার আর সাম পেপারস কামিং, আগেন আমি বলছি যে সিটিং ইজ দ্য নিউ স্মোকিং। তো আমরা যারা জানি যে স্মোকিং ইজ আ ব্যাড হ্যাবিট, এখন বলছি সিটিং ইজ আ ব্যাড হ্যাবিট। সো ইফ ইউ আর এক্সারসাইজ, even if you have some bad habits, let's say you are a smoker, or you have say other choto-khato, but I'm not talking about a drunkard or something, but say taking occasional whatever, যেগুলো আমরা বলি, বা তারা যদি বা even junk food খায় regularly, they can also live longer if they exercise every day. আচ্ছা, হ্যাঁ। So exercise টা খুব important, okay? It's not just a matter of যে আমি অনেকে যেটা ভুল করে যে পিপল যারা অনেকে রোগা, দে থিঙ্ক দে ডোন্ট নিড এক্সারসাইজ। হ্যাঁ, এটা কিন্তু আমাদের দেশে খুব, আমি কেন এক্সারসাইজ করব, আমি তো রোগা, দেখো না আমার ইয়ে, কিন্তু দ্যাটস অ্যাবসলিউটলি রং। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমরা যখন দেখি পেশেন্টদের, মেনি অফ দেম আর অ্যাকচুয়ালি কোয়াইট আনফিট, দো দে মে নট বি ওভারওয়েট। আচ্ছা, ওকে, দেয়ার আর লট অফ ওভারওয়েট পিপল হু আর অ্যাকচুয়ালি নট আনফিট. So this depends a lot on the exercise profile you have. So কেউ যদি 45 minutes moderate exercise, আমি বলছি না এটা বিরাট কিছু করতে হয়, moderate exercise, that moderate exercise may be just walking for 3 kilometers every day. Is walking or exercise? It's a very good exercise. হ্যাঁ, it's a very good exercise. তার সঙ্গে আরেকটু স্ট্রেচিং গুলো কম্বাইন করে দিলে আরো ভালো, কিন্তু সেটা না হলে walking is very good by itself. হ্যাঁ, even মানে আমি বলছি মিডল এজ থেকে, ইয়াঙ্গার এজে তো অফকোর্স একটু জগিং করতে পারলে বেটার। দ্যাটস যতদিন ইউ ক্যান ডু ইট, ইউ শুড ডু হোয়াট এভার দি মানে এক্সারসাইজেস ইউ আর কেপেবল অফ ডুইং, যেটা হাইয়েস্ট ফর্মে যেটা করা যায় ওই টাইম অ্যাভেলেবল, ঠিক আছে? নাও কামিং ব্যাক টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন, যে ওয়াই যে কোনোদিন কিছু করেনি, সেও যদি 30 বছরে শুরু করে, ইটস ভেরি হেল্পফুল, ভেরি ইউজফুল। হ্যাঁ, ইটস সিমিলার টু কুইটিং স্মোকিং। কেউ যদি 35 বছর অবধি 30টা করে সিগারেট খেয়ে থাকে, সে যদি 35 বছরে গিয়ে সিগারেটটা ছেড়ে দেয়, তার কিন্তু বেনিফিট আছে, প্রচুর বেনিফিট আছে। হ্যাঁ, ঠিক আছে? সো তার মানে নয় যে কিছু ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে, বা যতটা ক্ষতি হতে পারত সেই ক্ষতিটা কিন্তু কিছুটা রিভার্সড হয়, পুরোটা রিভার্স না হলেও কিছুটা রিভার্সড হয়। ওকে, সো এক্সারসাইজ ইজ ডিজায়ারেবল অ্যাট অল স্টেজেস অফ লাইফ, এবং দ্যাট এক্সারসাইজ
will depend a lot on your মানে রুটিন, সারাদিন কতটা কাজ, কতটা কতটা মানে সবার তো মানে কেউ অনেকটা রাস্তা হয়তো যেতে হয়, ডেলি প্যাসেঞ্জারি করতে হয়, তাদের টাইম হয় না, বাট তার মধ্যেও যতটুকু কম্বাইন করা যায় তাতে তারা বাড়ি এসে যোগ করতে পারে। দে মে নট বি এবল টু গো ফর আ রান, বাড়ি ফিরতে ফিরতে তো 8টা বেজে গেল, বাট সকালবেলা বা বিকেলে এসে একটুখানি বা জাস্ট আ ফিউ সিম্পল এক্সারসাইজেস বাড়িতে স্ট্রেচিং টেচিং করলেও বেনিফিশিয়াল। একটু বেশি করতে পারলে মোর বেনিফিশিয়াল, বাট সবার তো সিচুয়েশন সেম নয়। কিন্তু এখন যেটা হয়েছে যে বাচ্চাদের একটা ভয়ঙ্কর স্টেজ এসছে আই থিঙ্ক ইন্ডিয়াতে, যেখানে বাচ্চারা খেলাধুলো জিরো করে আজকাল। আমরা যেটা দেখতে পাচ্ছি, ভিডিও গেম খেলে। না ভিডিও গেম না, ইটস নট ভিডিও গেমস, ভিডিও গেম তো খেলেই, ছেড়ে দিলাম, কিন্তু মেইনলি হচ্ছে টিউশন। প্রথমে স্কুলে গেল, তারপরে টিউশন শুরু হলো, একটার পর একটা, বাড়ি এসে তো টায়ার্ড, যে না পারলো পড়তে, না পারলো কিছু করতে, ঘুমিয়ে পড়লো, বা একটু যদি 1 ঘন্টা জেগে থাকে টিভি দেখলো, সেটা তো তাকে ওইটুকু তো না দিলে সে তো পাগল হয়ে যাবে, তাই না? তো এটা কিন্তু একটা ভয়ঙ্কর সিচুয়েশনে এসে গেছে আজকে। মানে আগে আমাদের জেনারেশনে কিন্তু এটা ছিল না, আমরা প্রত্যেকেই কিন্তু খেলাধুলো অ্যাটলিস্ট 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যত, মানে ধরুন ডাক্তারিটাও তো ইজ আ ভেরি স্ট্রেনুয়াস থিং, অনেক পড়াশোনা করতে হয়, তবুও আমাদের তার মধ্যেও অ্যাটলিস্ট 3rd ইয়ার অবধি আমরা কলেজে ভলিবল, টেবিল টেনিস, ক্রিকেট, ফুটবল তো খেলতাম আমরা। কিন্তু সেই দিন কিন্তু এখন চলে গেছে, মানে একদম ছোট বয়স থেকে। আর মেয়েদের মধ্যে দিস ইজ ভেরি ভেরি ব্যাড। মেয়েদের তো লোকেরা মনে করে মিডল ক্লাস বা ইভেন লোয়ার মিডল ক্লাস, আপার মিডল ক্লাসেও অনেক সময় মনে করে যে মেয়েদের যে কোনো নিড আছে এক্সারসাইজ করার, এইটা কিন্তু ওরা অ্যাপ্রিসিয়েটই করে না, তবু মনে করে ছেলেদের একটু ফুটবল খেলা উচিত, এবং এটা করে না বলে দেন যেটা দাঁড়ায় যে তারা একদম ভেরি ভেরি অস্টিওপোরোটিক হয়ে যায় আর্লি এজে। আপনি দেখবেন একটা জিনিস যে আমাদের দেশে, বিদেশে যদি যান আপনি প্লেনে করে, রাইট, আপনি ইউ মে টেক মেনি ফ্লাইটস, সে আপনি 5টা ফ্লাইট নিলেন, সে আপনি লন্ডন টু সান ফ্রান্সিসকো গেলেন, বা আরেক জায়গা থেকে আরেক জায়গায় গেলেন, যখনই দেখবেন ইন্ডিয়ান ফ্লাইট, আপনি দেখবেন হুইল চেয়ারের যে মানে পিপল, কত লোক যে হুইল চেয়ারে আছে, এটা কিন্তু ওয়ার্ল্ডে আর কোথাও দেখা যায় না। ভয়ঙ্কর একটা সিচুয়েশন হয়ে গেছে যে একটা ফ্লাইটে দেখবেন নেমে 20-25-30টা হুইল চেয়ার ইন্ডিয়ান ফ্লাইটসে, অন্য ফ্লাইটসে দেখবেন 1টা কি 2টো হুইল চেয়ার, যারা হয়তো প্যারালাইজড বা বিকজ আমাদের ইন্ডিয়া, এবং এরা ম্যাক্সিমাম মেয়ে, এবং তার কারণ হচ্ছে পিওরলি ইনঅ্যাক্টিভিটি, রাইট। আরেকটা জিনিস আপনি দেখবেন আমাদের দেশে 50 ইয়ার্স এজ থেকে ইফ ইউ আর ওয়াকিং অ্যারাউন্ড, আপনি দেখবেন মেয়েরা হাঁটু নিয়ে কিরম সাফার করছে। আপনি এই যে আপনার এই 3rd 4th ফ্লোর দেখবেন অনেক লোক উঠতে পারবে না, একটু মিডল এজ পিপল, বিশেষ করে মহিলারা উঠতেই পারবে না, নামতে এক পা করে নামবে। এটা কিন্তু দিস ইজ আ ক্রনিক প্রবলেম। এটা চোখে পড়বে, বিদেশে গেলে সাংঘাতিক চোখে পড়ে, যে ল্যাক অফ, দে মে বি লিভিং মেনি ইয়ার্স কিন্তু দেয়ার কোয়ালিটি অফ লাইফ ইজ ভেরি ভেরি পুয়ার। তো এটা দুটো কারণ আছে, একটা হচ্ছে তাদের পার্সোনাল মানে আন্ডারস্ট্যান্ডিংটা কম যে আমার এটা করা উচিত এক্সারসাইজ, বাট দি মোর ইম্পর্টেন্ট থিং ইজ যে আমাদের এখানে বাড়ি থেকে বেরিয়ে একটা নর্মালি কি হয়, একটা বিদেশে একটা হাঁটার জায়গা থাকে, একটা সাইক্লিং এর পাথ থাকে, একটা সুইমিং করার অপরচুনিটি থাকে, এগুলো লোকেরা বোঝেও না যে আমার করা উচিত, এবং এটা করার স্কোপও পায় না, টাইমও পায় না। সো দিস ইজ লিডিং টু আ ক্রনিক প্রবলেম, এমন একটা ক্রনিক সিচুয়েশন। এবং আমার খুব ভয় যে এই যে ইয়াঙ্গার জেনারেশন, এরা তো তাও এদের বাবা মারা কিছু খেলাধুলো করেছে, তখনও তো কিছু মাঠঘাট ছিল, তারা কিছুটা খেলাধুলো করে কিছু অ্যাক্টিভিটি করেছে, কিন্তু ইয়াঙ্গার জেনারেশন কিচ্ছুই করছে না, এবং এরা করছে না বলে এরা যে কি হবে আফটার 20 ইয়ার্স। আচ্ছা, আরেকটা গ্রুপ আপনি আমাকে বলি, এটা হচ্ছে মাইগ্রেন্ট পপুলেশন। আচ্ছা ঠিক আছে, মাইগ্রেন্ট পপুলেশন আমার প্রচুর পেশেন্ট আছে মাইগ্রেন্ট পপুলেশন। তো এরা কি করে, এরা ভেরিয়াস পার্টস থেকে, মেইনলি ফ্রম ওই একটা বেল্টটা হচ্ছে আপনার উত্তর 24 পরগনা থেকে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, ওরা যায় ভেরিয়াস পার্টস অফ ইন্ডিয়াতে, আপনার সোনার কাজ করে, তারপর ডায়মন্ড পলিশিং করে, এইসব করে। এদের কাজ হচ্ছে মেঝেতে বসে 12 ঘন্টা এই পলিশ করে বা কাজ করে।
এদের কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয় না। বাই দ্য টাইম দে আর 35 দে আর ইন আ মেস, কমপ্লিট মেস। হ্যাঁ, তাদের সারা গায়ে ব্যথা, তারা চলতে পারে না ভালো, তারা ফিজিক্যালি এক্সট্রিমলি আনফিট, আর অন্য তো প্রবলেমস হয়েই গেছে, তাদের ডায়াবেটিস হয়ে গেছে, থাইরয়েড হয়ে গেছে, তাদের প্রেশার তো আছেই, এইসব তো হয়েই গেছে। কিন্তু আমি বলছি মাস্কুলোস্কেলিটাল সিস্টেমও গিভ আপ করে, তারপর তাদের নানান রকম, এবং সারা মানে বাই দ্য টাইম দে আর 50-55 দে আর ওল্ড, ভেরি ওল্ড, যেটা আজকের দিনে হওয়ার দরকার নেই। হ্যাঁ, সো মানে এই যে হেলথ, এই হেলথটা তো প্রথম মানে ইট হ্যাজ টু বি হোলিস্টিক, যেটা আমি প্রথমেই বললাম। বাট মোর দেন দ্যাট, এই ইনঅ্যাক্টিভিটি ইজ আ killer, or if it is not a killer, it will definitely diminish the quality of your life. হ্যাঁ, তো এটাকে this has to be addressed on a মানে war basis. আমাদের বেশ কিছু ব্যাড হ্যাবিট থাকে যেগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না। রিসেন্টলি যেমন একটা ব্যাড হ্যাবিট, ট্রেন্ডিং ব্যাড হ্যাবিট যদি বলেন, সেটা হচ্ছে যে মানুষজন এখন টয়লেটে ফোন ইউজ করে। এইটা কেমন বলে, এই অভ্যেসটা কেমন বলে আপনার মনে হয়? না, এটা আমার মনে হয় কোনো অ্যাকচুয়ালি কোনো অসুবিধা নেই, আনলেস দে আর সিটিং ফর আওয়ার্স ইন দ্য মানে দে সিট ফর, ধরে নিন, প্রায় ফর হাফ অ্যান আওয়ার, সামটাইমস মোর। আই থিঙ্ক গ্লুড টু দ্য স্ক্রিন আর কি। আচ্ছা। তো এটা আই ডোন্ট নো ওয়াই দে ডু দ্যাট, এটা আমার জানা ছিল না। এটা ভীষণ ট্রেন্ডিং আর কি। আচ্ছা, এই যে মানে ঘুম থেকে উঠে বাথরুমে ফোনটা নিয়ে চলে যাওয়া, এবং তখন থেকেই সোশ্যাল মিডিয়ায় ফিড চেক করা। না, আমার মনে হয় ওটা 15-20 মিনিট, আধ ঘন্টা অবধি ঠিক আছে, তারপরে বেশি এখন বসে আগেন ইট ইজ ইনঅ্যাক্টিভিটি, ইটস নট দ্য ফোন না, কিন্তু বিকজ অফ লুকিং ডাউন, হ্যাঁ, লুকিং ডাউন ব্যাড ফর দ্য পশ্চার ডেফিনেটলি। হ্যাঁ, বাট এটা মানে এই স্পেসিফিক ইনসিডেন্টটাকে আমি অত গুরুত্ব দেব না, কারণ আমাদের দেশে অ্যাগেন এত তো বাথরুম নেই যে 4-5 জন তো শেয়ার করে একটা বাথরুম ইউজুয়ালি, রাইট? ইন্ডিভিজুয়ালি কটা লোকের সিঙ্গেল বাথরুম থাকে, সো অন্যরা তো ধাক্কা দেবে নিশ্চয়ই, আই এম শিওর। ইফ দে সো জানি না, আই ডোন্ট থিঙ্ক আমি এটাকে আলাদা করে আই উড নট, আনলেস সাম স্পেসিফিক পারসন ইজ হাইডিং ফ্রম সোসাইটি অ্যান্ড সিটিং ইন দ্য বাথরুম অ্যান্ড লুকিং অ্যাট দ্য ফোন, সেটা আলাদা জিনিস। আচ্ছা, এবার আপনি আমাকে বলুন যে সমস্যাটা হয়, এটা আদৌ সমস্যা কিনা আমি জানি না, সেটা আপনার থেকে জানি। অনেক রকম কথা তো শোনা যায়, সারাক্ষণ এসিতে থাকা কি হার্মফুল? এসি তো ইজ আ আনন্যাচারাল ক্লাইমেট। হ্যাঁ, তো অবভিয়াসলি এসিতে থাকলে বেরোলে তো একটু শরীরটা খারাপই করে, তাই না? মানে হ্যাঁ, তো গরমটা একটু বেশি লাগবে, আর এসির মধ্যে যদি কেউ সারাক্ষণ থাকে, তার এসি থেকে বেরোনো বিকামস আ প্রবলেম, তো তখন আর সে কোনো আউটডোর অ্যাক্টিভিটি করতে চাইবে না। বাট রিগার্ডিং জয়েন্টস, ইয়েস, ইফ ইট মানে আনন্যাচারাল টেম্পারেচার বলতে 24-25-26 ঠিক আছে, কেউ যদি কনকনে ঠান্ডা করে রাখে, আর যদি আর্থ্রাইটিসের তার প্রপেন্সিটি থাকে, ন্যাচারালি ঠান্ডার মধ্যে আর্থ্রাইটিস তো বাড়ে, ডেফিনেটলি কষ্ট তার বাড়বে, কিন্তু তার ব্যথা হলে সে হয়তো এসিটা অফ করে দেবে, আই গেস, তো সেটা একটা মানে নিজেই কারেকশন হয়ে যাবে। বাট কিন্তু যার ধরুন সেরকম আর্থ্রাইটিস নেই, বা কেউ আমরা সারা রাত্রিরই এসি চালিয়ে ঘুমোচ্ছি, দিনের বেলা তো অফিসে এসি থাকে, তো গাড়িতে এসি থাকে, সেটাতে কি হাড়ের কোনো না স্পেসিফিক্যালি হাড়ের একটু ব্যথাটা বাড়তে পারে, ডেফিনেটলি বাড়তে পারে ইফ ইউ আর কনস্ট্যান্টলি ইন এসি, বাট ডিপেন্ডস অন দ্য এসি টেম্পারেচার অলসো, মানে 24-25-26 ইজ ওকে। হ্যাঁ, স্পেশালি জামা কাপড় পরে থাকলে, অ্যান্ড বাট যদি ওটা হয়ে যায় খুব ঠান্ডা 18-19-20, তাহলে তো ডেফিনেটলি কিছুটা তার এফেক্ট পড়বে। বাট আগেন ওটা জাস্ট একটা ফিচার নয়, ওটা হচ্ছে যে অনেকটাই রিলেটেড, যে একবার এসিতে ঢুকলে আর বেরোতে ইচ্ছে করবে না, না বেরোলেই ইউ আর সিটিং, সিট করলে আগেইন ইনঅ্যাক্টিভিটি। হ্যাঁ, তো এটা একটা। বাট এসি অন দি আদার হ্যান্ড অনেক সময় এক্সারসাইজ এসির মধ্যে করলে সুবিধা, ইন দ্য সেন্স যে ইউ ক্যান ডু মোর এক্সারসাইজ। আচ্ছা, তাহলে কি মানে এয়ার কন্ডিশন জিম ইজ গুড? হ্যাঁ, এটার কোনো অ্যাডভার্স এফেক্ট না অসুবিধা নেই, ইউ ক্যান ডু মানে ডেফিনেটলি, বিকজ ইউ কান্ট এক্সারসাইজ ইফ ইটস ভেরি হট। আমাদের দেশে এত হিউমিড হট ক্লাইমেট, এর মধ্যে তো কত এক্সারসাইজ একটু করেই তো টায়ার্ড হয়ে যাবে। বাট আউটডোর করতে পারলে বেটার, বাট ইনডোর করলে এসি জিম ইজ অলরাইট। রিগার্ডিং এসি স্কুল আমার একটু আছে, কারণ বাচ্চাগুলোকে ছোট থেকেই এসির অভ্যেস করিয়ে দিলে
তারপরে তারা তো মানে এসি ছাড়া থাকতে পারবে না, তাই না? সেই মানে একটু সেই মিডল এজে গিয়ে একটা অফিসে বা একটা হাসপাতালে কাজ করছি, সেখানে এসি, সেই এসিটা করা আছে, ঠিক আছে, আই এম স্পেন্ডিং সাম আওয়ার্স দেয়ার, কিন্তু এসিটা তো লোকালাইজড এসি হচ্ছে না, যে গায়ের ওপর এসিটা আসছে না, এটা ওভারঅল একটা, এগুলোর মধ্যে তো অনেক টেকনোলজি আছে যে কোনটা ভালো শরীরের পক্ষে কোনটা নয়, একটা স্পেসিফিক টেম্পারেচারে থাকে। ওটির মধ্যে অনেক সময় টেম্পারেচারটা খুব কম করা থাকে কারণ ইনফেকশন কম হয়। সেটার ক্ষেত্রে আমাদের মাঝে মাঝে, আমি বিদেশে যখন কাজ করতাম, সার্টেন ওটিসে খুব কষ্ট হতো বিকজ ঠান্ডা লাগতো। বাট আমরা যখন সার্জনরা ওটি করি, আমরা আবার 2-3 রকমের জামা কাপড় পরি, মানে একটা নিচে, একটা মাঝে, একটা উপরে, তো সেটা আবার যদি এসি না থাকে কিন্তু করা যাবে না, আর ওটা তো পড়তেই হবে। হ্যাঁ, সো দেয়ারফর হাসপাতালে এসিটা ইম্পর্টেন্ট, আর জিম টিমে আই থিঙ্ক ইটস আ গুড থিং যদি অ্যাফোর্ডেবল হয়। এরপর যে অংশটায় আসি সেটা হচ্ছে যে জুতো। সাধারণভাবে জুতো কেমন পরা উচিত? ধরুন দৌড়ানোর জন্য কেমন জুতো পরা উচিত, যদি আমি জগিং করি বা ওয়ার্কআউট করি সেটা কি জুতো পরেই করা উচিত না খালি পায়ে করা উচিত? এটা আমার প্রশ্নের প্রথম অংশ, পরের অংশটায় তারপরেই আসছি। ওকে, তো এখন আজকাল যে জুতোর দোকানগুলো হয়েছে, তারা অনেক রকম জুতো, এটা জগিং, এটা ওয়াকিং, এটা অমুক, এটা তো, এটা পায়ে ব্যথা থাকলে, গোড়ালির সমস্যা হলে। সো দ্য পয়েন্ট ইজ, পায়ের ব্যথাটা তো ইজ এ ডিফারেন্ট ইকুয়েশন, সেটা আমি আসছি, আমি জাস্ট নর্মাল লোকের কথা বলছি। তো আমার অ্যাকচুয়ালি ওই টেকনোলজি, জুতো টেকনোলজি সম্বন্ধে আমার অতটা জানা নেই। ন্যাচারালি ওগুলো যারা স্পোর্টস টোটস করে বা ইয়ে করে, তাদের আরেকটু নলেজ বেশি হবে। তবে আমার মনে হয় এটা অনেকটা মার্কেটিং, যে 4 রকম জুতো ছাড়া আমার চলবে না, এটাও আই থিঙ্ক ইজ লিটল বিট অফ মার্কেটিং। হ্যাঁ, তো কিন্তু ডেফিনেটলি জুতোটা বাইরে পরার তো ডেফিনেটলি আমাদের দেশে দরকার, বিকজ রোডস আর ভেরি ব্যাড, রাস্তায় প্রচন্ড উঁচু নিচু থাকে, তারপরে রাস্তার মধ্যে প্রচন্ড কি বলবো, মানে এমন সব জিনিস থাকে পায়ে ঢুকে গেলে খুবই খারাপ। চটির চেয়ে আমাদের দেশে জুতো পরে বেরোনো উচিত, এটা আমার মনে হয়। ওকে, চটিও পরা যেতে পারে, বাট দেন ইফ ইউ আর ইন আ স্যানিটাইজড অ্যাটমসফিয়ার, ঠিক আছে, কিন্তু যদি ইফ ইউ আর ওয়াকিং অন দ্য রোড, তাহলে চটিটা সাইড, মানে ইউ ক্যান গেট অল সর্টস অফ ইনজুরিজ, আই থিঙ্ক। না, মেয়েরা নানান ধরনের, হ্যাঁ, এবার হিলগুলো, মেয়েদের যেটা হিলের ইস্যু, এগেন আমাদের দেশে আমি বলবো যে পেন্সিল হিল তো খুব ডেঞ্জারাস, কারণ এইগুলো রাস্তাগুলো তো ফ্ল্যাট নয় না, খানা খন্দ আছে, ঢুকে গেলে ইউ ক্যান টুইস্ট ইউর ফুট, ইউ ক্যান ব্রেক ইউর ফুট। সেটা যদি আমি ছেড়ে দিই, আচ্ছা, তারা যদি স্যানিটাইজড অ্যাটমসফিয়ার থাকে, তাহলে মানে বেসিক্যালি হিল পাটাতে এরকম ভাবে পড়ছে না, তো ওটা যদি পড়ে তাহলে ওটা তো ন্যাচারাল নয় না, আমাদের বডিটা তো ন্যাচারাল ভাবে ডিজাইনড একটা স্পেসিফিক টাইপ অফ ওয়েট বেয়ারিং এর জন্য। তো সেইটা যদি আমাদের এরকম হয়ে যায়, তাহলে এন্টায়ার সিস্টেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, স্টার্টিং ফ্রম ওয়েট বেয়ারিং ইন দ্য ফুট, ইন দ্য নি, সো সেগুলো উইল হ্যাভ অ্যান এফেক্ট। তো সেক্ষেত্রে যদি মেয়েদের হিল পরতেই হয় ফর হোয়াট এভার রিজন, মানে হয়তো হাইট একটু কম আছে, একটু হিল না পরলে ভালো লাগছে না তাকে, বা বেরোতে গেলে তার হিল পরতে হয়, তো আমার মনে হয় পেন্সিল হিলের থেকে একটা ফ্ল্যাট প্ল্যাটফর্ম হিল, যেটা বেসটা চওড়া, এটা বেটার, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে আমার মনে হয় খুব বেশিক্ষণ পাটা এরকম করে থাকলে না, তখন পায়ের প্রবলেম হবে। সো আমার মনে হয় যে হিল যতটুকু পড়তে হয় প্রফেশনালি, বা অনেক সময় তো অনেক চাকরির রিকোয়ারমেন্টও থাকে পড়তে হয় এসব, বাট যতটা মিনিমাইজ করা যায়। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং আইডিয়া হচ্ছে, অনেকে বলে যে আমরা যে সারাদিন খালি পায়ে থাকি না, এটা নাকি হার্মফুল, কারণ আমাদের পায়ের তলায় কিছু মানে কি বলবো, প্রোপ্রায়োসেপ্টার্স আছে। প্রোপ্রায়োসেপ্টার্স মানে যারা সেন্সেশন মানে বুঝতে পারে, তো কিছুটা খালি পায়ে হাঁটতে পারলে সারাদিন খুব ভালো। আর এটা যদি একটু ভালো মানে ক্লিন ঘাসের ওপর হাঁটা যায়, ইট ইজ ভেরি গুড ফর দ্য ফুট, মানে অ্যাকচুয়ালি ইট ইজ গুড। এবার আমাদের আর অত ভালো ঘাসি বা কোথায়, যাদের সুযোগ আছে, ইটস গুড টু ইউজ, বিকজ খালি পায়ে কিছুটা হাঁটা ইজ গুড। হ্যাঁ, কিন্তু নর্মাল আমাদের লাইফে রাস্তাঘাটের যা সিচুয়েশন, তারপরে রাস্তা হয়তো তেতে থাকতে পারে, বা ইউনো, না রাস্তায় খালি পায়ে হাঁটার কথা বলছি না, আমরা এখন বাড়িতেও আমাদের কমন প্র্যাকটিস হচ্ছে আমরা স্লিপার পরে থাকি। হ্যাঁ,
হ্যাঁ, তো মানে খালি পায়ে থাকি না বলা চলে কোনো সময়। সো খালি পায়ে বলছে আজকাল যে কিছুটা থাকা ভালো, এটা দেয়ার আর সাম মানে সায়েন্টিফিক পেপার্স যেটা বলছে, বাট ডিপেন্ডস অন মেনি ফ্যাক্টরস। অনেকে হয়তো পায়ে কর্নস থাকে, তারা পড়তে পারে না, খালি পায়ে হাঁটতে পারে না। যাদের একটু ফ্ল্যাট ফুট থাকে তাদের একটু কারেকশন লাগে। ফ্ল্যাট ফুট বেসিক্যালি পায়ের একটা আঁচ থাকে, হ্যাঁ, এরকম টাইপের, সেটা হচ্ছে ভেরি গুড ফর দ্য ফিট, মানে নর্মাল ওটা। তো অনেক কারণে আঁচটা যদি কম হয় বা যদি আঁচটা না থাকে, আঁচ এরকমও থাকে, একটা আর্চ এরকমও থাকে, সেই আর্চগুলো যদি জন্মগতভাবে পারফেক্টলি ডেভেলপ না করে থাকে, সে অনেক মেনি রিজনস, মোস্ট অফ রিজনস নট নোন কেন হয় এটা, তাহলে এই ওয়েট বেয়ারিংটা অনেক কম হয়, হ্যাঁ, মানে প্রপারলি ওয়েট বেয়ারিংটা কম হয়, এবং দ্যাট ক্যান অ্যাগেন লিড, মানে ওয়েটটা তো ট্রান্সমিটেড হচ্ছে আপওয়ার্ডস, সো ওটা আবার নির ওপর স্পেসিফিক পার্ট অফ দ্য নিতে ব্যথা হচ্ছে, কোনো একটা স্পেসিফিক পার্ট অফ দ্য হিপে ব্যথা হচ্ছে বা ব্যাকে ব্যথা হচ্ছে। সো ফ্ল্যাট ফুট ক্যান কজ দোজ প্রবলেমস, প্লাস ফুট মাসেলসগুলোকে নর্মালভাবে যেটা অ্যাক্ট করতো সেটা অ্যাক্ট করতে পারে না বলে ফুট মাসেলসগুলো ফ্যাটিক হয়ে যায়। যার জন্য যাদের ফ্ল্যাট ফুট থাকে তারা হয়তো নর্মালের থেকে একটু কম হাঁটলেই তাদের হয়তো টায়ার্ড লাগে, পাটা হয়তো একটু ধরে যায় বা যাই হোক। আরেকটা ইস্যু হচ্ছে যে যারা ফ্ল্যাট ফিট, দে ক্যানট বি ভেরি গুড এলিট অ্যাথলিট। সো এটা তো বোধহয় আর্মির বা পুলিশের চাকরির ক্ষেত্রেও ফ্ল্যাট ফিট হলে তারা চাকরি পায় না। সো ফ্ল্যাট ফিটটা ইজ, মানে আমি এলিট বলছি নয় যে দৌড়তে পারবে না, দৌড়তে পারবে, কিন্তু হয়তো ফার্স্ট হতে পারবে না, জোরে দৌড়তে পারবে না ওই লেভেলের, মানে তার সমসাময়িক আরেকজন যে খুব ভালো দৌড়তো সেই লেভেলে মানে ফিটনেস না, মানে স্পিড হয়তো অ্যাচিভ করতে পারবে না। বাট ফ্ল্যাট ফিট ইজ ভেরি কমন। আর এত ফ্ল্যাট ফিট নিয়ে, মানে কিছু কিছু ফ্ল্যাট ফিট আছে এগুলো খুব খারাপ, ওকে, নর্মাল ফ্ল্যাট ফিট নয়, সেগুলো হচ্ছে স্পেসিফিক টাইপস অফ ফ্ল্যাট ফিট, যেটা ডিফর্ম ফিট, হ্যাঁ, সেগুলো তো খুব প্রবলেম্যাটিক। ওকে, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু অলটুগেদার, নট ফর আ নর্মাল পারসন। সেগুলো তো অর্থোপেডিক সার্জন, ফুট সার্জন দেখাবা দরকার। বাট নর্মাল পারসনের জন্যে অনেক লোকের ফ্ল্যাট ফিট আছে, এবং অনেকের কি ওভার দ্য পিরিয়ড অফ টাইম এই আর্চটা নষ্ট হয়ে যায়, বিকজ মানে বডি ওয়েটে হয় অনেকের নষ্ট, বা আদার কোনো কারণেও হতে পারে। হ্যাঁ, যে কোনো বডির একটা তো ওয়্যার অ্যান্ড টিয়ার প্রসেস তো আছেই, রাইট? সো ইটস নট জাস্ট দ্য ফিট, সব কিছু আমাদের শীতদাঁড়ার যে স্পেসগুলো আছে, হাঁটুর যে স্পেসগুলো আছে, কিছু কিছু হাঁটুতে শীতদাঁড়ায়, যেরকম হাঁটুতে মেনিসকাস আছে, শীতদাঁড়ায় আমাদের ইন্টারভার্টিব্রাল ডিস্ক আছে, এগুলো আস্তে 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 উইথ টাইম, উইথ ওয়েট বেয়ারিং এগুলো চেপে যায়। সো একজন বয়স্ক মানুষ আর ইয়াং পার্সনের যেরকমভাবে দাঁড়িয়ে থাকে, সেই লোকটার ছবি যদি পরে দেখা যাবে তার হয়তো হাইটটা 70-75 বছর বয়সে 1 ইঞ্চি কমে গেছে। দ্যাট ইজ বিকজ অফ দ্য স্পাইনাল কুশনটা কমে গেছে, হাঁটুর কুশন কমে গেছে। সিমিলারলি ফ্ল্যাট ফিট উইথ টাইম, ওয়্যার অ্যান্ড টিয়ার, একটু ফ্ল্যাট ফুট আরো বেশি হতে পারে। হ্যাঁ, তার কিছু এক্সারসাইজেস আছে যেগুলো করা যায়, আচ্ছা, which doesn't cure it but it can improve, it can keep. The main thing is flat foot যাদের হবে তাদের জন্য কাফ মাসলস, আচ্ছা, কাফ মাসলস গুলোকে খুব ভালো করে ডেভেলপ করতে হয়। সো কাফটাকে স্ট্রেংথেন করার জন্য এক্সারসাইজ কিছু আছে, সেইগুলো করলে মানে কিছু কিছু সুবিধা হয়। প্লাস ছোটবেলায় যদি জুতোর মধ্যে কিছু আর্চ কারেকশন করে দেওয়া হয়, তাহলে জুতোর মধ্যে দিলে সেটা করলে সেটা বেনিফিট হয়, কিন্তু ওটা ওই আর্চ কারেকশনটা কিন্তু ছোটবেলায় হওয়া দরকার, মানে একদম ছোটবেলায়। 50 বছর বয়সে কিন্তু যখন তার অলরেডি ডিফর্মিটি হয়ে গেছে, তখন কিন্তু আর্চ কারেকশন করলে অনেক সময় কাজও হবে না, তার ব্যথাও হতে পারে পায়ে। আচ্ছা আচ্ছা, এইবার আমাদের বেসিক কয়েকটা সমস্যা হয়, সেইগুলো নিয়ে জেনে নিই। ঘুমোনো নিয়ে আমাদের অনেক রকম সমস্যা হয়। ঘুমোনোর পশ্চার, আপনি বসার পশ্চার এবং চেয়ার সম্পর্কে বললেন, কি ধরনের চেয়ার হলে ভালো হয়। এবার জেনে নিই যে কি ধরনের ম্যাট্রেস ব্যবহার করলে আমাদের বোনস ঠিক থাকে বা পশ্চার ঠিক থাকে বা কমফোর্টেবলি আমরা ঘুমোতেও পারি, অথচ শরীরটাও ঠিক থাকবে। তো ফার্ম ম্যাট্রেস ইজ দি আনসার। হ্যাঁ, ফার্ম ম্যাট্রেস মানে শুড নট বি টু সফট, যাতে বডিটা স্যাগ না করে, আর খুব হার্ড হলে তো আনকমফোর্টেবল। মানে অনেকে ভাবে যে আমি কাঠে শুলে আমার পিঠে ব্যথা কমে যাবে, দ্যাটস নট মানে কমফোর্টেবল। হ্যাঁ, কাঠের উপরে একটা তোষক দিয়ে অনেকে মাঝি পিঠে ব্যথা হলো, মাটিতে শুতে আরম্ভ করলো,
ওটা ডিজায়ারেবল নয়, ওটা কোনো কাজও হয় না। অনেকে করে কি মানে ম্যাট্রেসের উপর একটা প্লাইয়ের টুকরো হ্যাঁ এসব দেওয়া করে। এবং আই থিঙ্ক প্লাইটা নিচে দেওয়া বেটার রাদার দেন পুটিং অন দ্য টপ। হ্যাঁ আচ্ছা আর ম্যাট্রেসটা শুড বি ফার্ম ম্যাট্রেস আজকাল পাওয়া যায়, অর্থোপেডিক হ্যাঁ ম্যাট্রেস। অর্থোপেডিক ম্যাট্রেস বলা হয়। ওটা করলে তাহলে কি হবে, বডিটা স্যাগ করবে না। বডি স্যাগ না করে তাহলে ব্যথা একটু কম হবে। হ্যাঁ হ্যাঁ তো প্লাস হাঁটুর তলায় ইউ ক্যান পুট আ পিলো, যাদের হাঁটুর তলায়? হ্যাঁ এইখানে তলায় আচ্ছা একটা কমফোর্টেবল লাগবে, কারণ হাঁটুটা অনেকে স্ট্রেট রাখলে অনেক প্রবলেম তাদের হয়, একটু হাঁটুতে হয়তো কিছু ব্যথা আছে, সো হাঁটুর তলায় কিছু রাখা। আচ্ছা 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 এটা গেল একটা। আর ঘুমানোর ব্যাপারে একটা জিনিস বলি, যেটা অর্থোপেডিক্সে পড়ছে না, বাট ডিফারেন্ট থিং। আমি কয়েকটা বই পড়েছি ঘুমানো নিয়ে। সো ঘুমানোর 3টে জিনিস আছে, এটা খুব ইম্পর্টেন্ট। যে ঘুমোতে যদি অসুবিধা হয় 3টে জিনিস করতে হবে। ঘরটা প্রথম হতে হবে, ঘরটা শুড বি স্লাইটলি কুল, শুড নট বি ওয়ার্ম। হ্যাঁ সেকেন্ড হচ্ছে নয়েজটাকে কম করতে হবে, ঠিক আছে। আর থার্ড হচ্ছে রুম শুড বি ভেরি ডার্ক। ওকে এই 3টে জিনিস যদি করা যায় তাহলে ঘুমটা অনেক বেটার হবে। সো এটা খুব কলকাতায় ডিফিকাল্ট কিন্তু, মানে নট ইজি। আমাদের বাড়ির পাশে একটা বাড়ি তৈরি হচ্ছে, রোজ ওই রাত্রি 2টোয় লরি আসে, গটগট 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 করে আওয়াজ করে। হ্যাঁ তো তারপরে ইট নামায়, লোকে চিৎকার করে। সো আমাদের কিছু করার নেই, মানে কান্ট ডু এনিথিং। কিন্তু অ্যাটলিস্ট জানলাটা বন্ধ করে রাখি। প্রথম তো যে পলিউশন, যেটা ইট টিট বালি যেগুলো ঢালে সেগুলো না ঢোকে। সো জানলাটা বন্ধ করে, আনফর্চুনেটলি আমরা এসি ইউজ করতাম না, বাট এখন আমাদের এসি ইউজ করতে হয়। আগে এসি ইউজ করতেন না না, আমি অনেক পরের অনেক পরে আমি এসি। এখন আমাদের মানে কলকাতা হয়তো আইদার আমার ব্যাড হ্যাবিট হয়ে গেছে গাড়িতে এসিতে চলে চলে। না না এখন হ্যাঁ পারাই যায় না, ইম্পসিবল ভাবতে পারছি না। সেটাই। এবার আপনার থেকে যেটা জানার সেটা হচ্ছে যে ঘুমানোর পশ্চাৎ রাইট আমরা 2-3 রকম ভাবে ঘুমোই। আমি তো ঘুমোই হ্যাঁ চিত হয়ে, বাঁ পাশ ফিরে, ডান পাশ ফিরে, হ্যাঁ বাঁ বা ডান পাশ ফিরে একটা পাশ বালিশ নিয়ে। রাইট। কোন ভাবে শোয়াটা ঠিক হাড়ের পক্ষে এবং মেরুদণ্ডের পক্ষে ভালো? তো এটা ভেরি ডিফিকাল্ট টু আনসার, বাট লেটস স্টার্ট এইভাবে যে আমাদের স্পাইনে, ইফ ইউ গো টু দ্য বটম অফ দ্য স্পাইন, একটা আর্টারি আছে। হ্যাঁ সেটাকে বলে মিডিয়ান সেক্রাল আর্টারি। ওকে আচ্ছা আমরা যদি ফ্ল্যাট হয়ে শুয়ে থাকি, মানে ঘন্টার পর ঘন্টা, লেটস সে 24 ঘন্টা আমি ফ্ল্যাট হয়ে শুয়ে থাকি, তাহলে ওই মিডিয়ান সেক্রাল আর্টারিটা কিন্তু ওটার অ্যাকশন বন্ধ হয়ে যাবে। আর সে 6 ঘন্টাই শুয়ে থাকলে, নট 24 আওয়ার্স, 6 আওয়ার্স যদি ফ্ল্যাট হয়ে শুয়ে থাকি, আচ্ছা বন্ধ হয়ে যাবে এবং একটা বেডসোর হয়ে যাবে। ওকে সো প্যারালাইজ পেশেন্টদের এই জন্যই বেডসোর হয়, বিকজ দে ক্যান মুভ। ঠিক আছে। সো আমাদের বডির যারা নর্মাল, আমাদের কিন্তু একটা পশ্চারে শুলে হবে না। ওকে যদি আমরা একটা কোনো পশ্চারে সবসময় শুয়ে থাকি, সেইখানটা ঘা হয়ে যাবে, জাস্ট বিকজ দ্য ব্লাড সাপ্লাই অফ দ্যাট রিজন উইল গেট কাট অফ, নিউট্রিশন চলে যাবে, মাসল এবং চামড়া মরে যাবে, একটা বড় গর্ত হয়ে যাবে। ওকে সো আমাদের পশ্চারটা সারাক্ষণ চেঞ্জ করতে হবে। ওকে এটা আমাদের ইনবিল্ট মানে একটা জিনিস। সো একবার আমরা ডান দিকে শোবো, একবার একটা বাঁ দিকে শোবো, একবার আমরা ফ্ল্যাট হয়ে শোবো। হ্যাঁ আচ্ছা তার মধ্যে আবার অন্যান্য কিছু ফিচার্স আছে, লাইক হয়তো কারোর বাঁ দিকে ঘুরলে একসি মুখটা, মানে আমরা যেখান দিয়ে নিঃশ্বাসটা নিচ্ছি, এয়ারওয়ে ওপেন রাখারও একটা ব্যাপার আছে। ওকে সো নাকের মধ্যে ধরুন আপনি যদি নোজ ব্রিদিং করেন, তাহলে নাকের মধ্যে অনেক সময় লোকের পলিপ থাকে, নাকের মধ্যে ডিভিয়েশন থাকে। তো সবাই যে সব দিকে শুতে পারে তা নয়। হ্যাঁ কেউ ডান দিকে শুলে তার নাকটা ব্লকড হয়ে যাবে, কেউ বাঁ দিকে শুলে তার অন্য প্রবলেম হবে। সো প্রত্যেকটা মানুষ নিজের কমফোর্টেবল পশ্চার অনুযায়ী শোবার চেষ্টা করে, বাট একটা যে কোনো পশ্চারে যদি মানুষ শুয়ে থাকে, অ্যাজ ইন আ প্যারালাইজ পেশেন্ট, দেন ইটস আ প্রবলেম। তাহলে আমাদের কি করতে হবে? তখন আমাদের সেই পেশেন্টকে ঘোরাতে হবে। এটা আপনি জানেন যে যারা বেড রিডেন পেশেন্ট, তাদের কিন্তু নার্সিং এর মধ্যে এটা একটা কাজ, তাদের ঘোরানো, তাদের পাউডার দেওয়া পিঠে, তাদের পিঠটাকে ড্রাই রাখা, এগুলো না করলেই বিপদ হবে। বাট ফর দ্য নর্মাল পারসন, যাদের এত কিছু রোগ নেই, তাদের ইউজুয়ালি হবে না, কারণ তারা যদি এক জায়গায় শুয়ে থাকে তাহলে তাদের ব্যথা করবে, মানে যেখানে যে পয়েন্টে ব্লাড সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে, বডি কিন্তু সিগন্যাল দেবে ব্যথা হবে। প্রথমে অল্প ব্যথা হবে, তারপরে বেশি ব্যথা হবে, তারপর অসহ্য ব্যথা হবে, দেন ইউ হ্যাভ টু মুভ, রাইট?
কিন্তু যদি সিস্টেমগুলো চালু না থাকে বডির মধ্যে, মানে আমি বলছি প্যারালাইজ, যার কোনো সেন্সেশন নেই, কথা বলার ক্ষমতা নেই, তাদের কিন্তু করতে পারবে না, সেখানেই কিন্তু ঘাটা হয়ে যাবে। এটা একটা কথা। সেকেন্ড হচ্ছে একটা দের ইজ আ থিং কল্ড স্যাটারডে নাইট পলজি। ওকে, স্যাটারডে নাইট পলজি মানে এরমভাবে শোয়া, মানে ঘাড়ের ওই হাতের ওপর শোয়া। তো স্যাটারডে নাইট কেন? স্যাটারডে নাইটেই লোকেরা একটু মদ টদ বেশি খায়, আর একটু বেশি মানে ড্রিঙ্ক করলে তো লোকের খেয়াল থাকে না, বাড়ি ফিরে বা রাস্তায় পড়ে এরমভাবে শুয়ে পড়লো হাতের ওপর। তখন কি হয়, এই মাসেলের ভেতর দিয়ে একটা নার্ভ যায়, সেটাকে বলে রেডিয়াল নার্ভ। ঠিক আছে? তো রেডিয়াল নার্ভের ওপর যদি আমরা কন্টিনিউয়াসলি মাথা দিয়ে শুয়ে থাকি, তাহলে কিছুক্ষণ পরে রেডিয়াল নার্ভের ব্লাড সাপ্লাইটা কেটে যাবে। কেটে গেলে রেডিয়াল নার্ভটা কাজ করবে না এবং হাতটা এরকম হয়ে যাবে, হ্যাঁ পুরো এরকম হয়ে যাবে, এবং ওটা কোনো কোনো ক্ষেত্রে নর্মাল হবে না, আর কোনো কোনো ক্ষেত্রে ওটা নর্মাল হতে 6 মাস টাইম লাগবে। সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, সো যদি স্যাটারডে নাইটে যদি বেশি খাওয়া হয়, বি কেয়ারফুল, ইউ ডোন্ট স্লিপ অন ইউর হ্যান্ড। এটা হাতের উপর শোয়া উচিত না। বালিশটা কিরম হবে? বালিশটা অ্যাজ কমফোর্টেবল, সবার এক একজনের এক একটা মানে কমফর্ট লেভেল থাকে। আমার পেশেন্টদের আমি বলি যে বেশি উঁচু বেশি নিচু না, ইউ ডু হোয়াট ইজ কমফোর্টেবল, মানে ট্রাই টু বি কমফোর্টেবল। অ্যাবনর্মাল কিছু অনেকে ভাবে ঘাড়ে বালিশ না দিয়ে শুলে আমার ঘাড়ে ব্যথা হবে না, এগুলো কিন্তু ঠিক নয়, এগুলো কারেক্ট নয়। তাহলে এই যে বলে স্পন্ডিলোসিস হলে মাথা, এগুলো কারেক্ট নয়। আরেকটা হচ্ছে বলে যে ঘাড়ে ব্যথা হচ্ছে, বালিশটা রোদ্দুরে দিয়ে রাখ, না রাত্রিরে ওগুলো সব মানে কি বলে লৌকিক কথা, ওগুলো কোনো মানে সায়েন্টিফিক বেসিস নেই। সায়েন্টিফিক বেসিস নেই। যেটা করা উচিত, বালিশটা আগেন যদি এক জায়গায় পড়ে থাকে, বালিশটাকে ওটা হার্ড হয়ে যায় না, সো বালিশটাকে একটুখানি ফ্লাফ আপ করা উচিত। সেটা আমার মনে হয় রোদে দেওয়া মানে লোকেরা হয়তো একটু পেটায় একটু এদিক ওদিক করে, তো ওই বালিশটা একটু মানে ইয়ে হয়, কিন্তু রোদের সঙ্গে কোনো রিলেশন নেই। অর্থোপেডিক এখন যে পিলোজও হচ্ছে একটু হার্ড, একদম সোজা চৌকো চৌকো, ইজ দ্যাট গুড? মানে ইউজ করা উচিত, কিন্তু ইউ হ্যাভ টু বি কমফোর্টেবল, রাইট? একটা জিনিস মনে রাখতে হবে যে মাথা যখন আমরা এইভাবে শুই আর মাথা কিন্তু সাইডে, দুটোর কিন্তু লেভেলটা একটু মানে ডিফারেন্ট হয়। হ্যাঁ, সো সেটার একটু নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি দেখেছি, মানে আমাকে তো অনেক ঘোরাঘুরি করতে হয়, তো অনেক সময় এক একটা হোটেলে গেলে বালিশের একটু ভীষণ নরম হয়, ভীষণ শক্ত হয়। তো যদি নরম হয়, আমি দেখেছি একটা তোয়ালে যদি একটু রোল করে নিজে অ্যাডজাস্ট করে দিয়ে দিই, তাহলে আই ক্যান অ্যাডজাস্ট ইট। হ্যাঁ, নাহলে তো ঘুম হবে না রাত্রে। সো ইউ হ্যাভ টু ডু হোয়াট ইজ কমফোর্টেবল ফর ইউ, যেখানে ঘুমটা ভালো হবে। এবার আসি হচ্ছে আমাদের বেশ কিছু কি বলবো রোগ আছে, হাড়ের সমস্যা আছে, যেগুলো আমরা আস্তে 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 রিয়েলাইজ করি আমাদের হয়ে যাচ্ছে, এবং যতদিনে রিয়েলাইজ করি ততদিনে অনেকটাই দেরি হয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে খুব কমন, হাতের মাসেল স্টিফ হয়ে যায়, এবং দুদিকে স্টিফ হয়ে যাওয়াটার বোধহয় দুরকম নাম আছে। এটা আপনার থেকে পরিষ্কারভাবে জেনে নিই যে টেনিস এলবো আর গলফার্স এলবো, এই দুটো কাকে বলে? ওকে, সো প্রথম বলছি, টেনিস এলবো, গলফার্স এলবো স্টিফ হওয়ার কোনো ব্যাপার নয়। ওকে, ইট হ্যাজ নাথিং টু উইথ স্টিফনেস। তো এইখানে আমাদের এলবোতে দুটো এপিকন্ডাইল থাকে, এখানে হাড়টা, এখানে হিউমারাসটা এইভাবে গিয়ে এরকম একটা শেপ হয়, এবং এখানে একটা প্রজেকশন থাকে, এখানে একটা প্রজেকশন থাকে। ওকে, এইখানে যে প্রজেকশনটা, এটাকে বলে ল্যাটারাল এপিকন্ডাইল। এইখান থেকে হাতের যে এই গ্রুপ অফ মাসলস একটা পয়েন্ট থেকে বেরোয়, ঠিক আছে? আর মিডিয়াল এপিকন্ডাইলের যে মাসল গ্রুপটা, সেখান থেকে হাতের এই পোর্শনের মাসলগুলো সব বেরোয়। তাহলে কি হয়, আমি যদি এই দুটো মানে কেসই হচ্ছে, এটাকে বলে ওভার ইউজ ইনজুরি। আমি যদি অত্যধিক একটা জিনিস ওভার ইউজ করি, যে কোনো জিনিস, আমি যদি এই আঙুলটা এরাম 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 করতে থাকি সারা দিন রাত্রি ধরে, আমার কিন্তু আঙুলে ব্যথা হয়ে যাবে, ঠিক আছে? দিস ইজ আ ওভার ইউজ ইনজুরি, ঠিক আছে? সিমিলারলি আমি যদি আমার কাজের জন্যে সে কোনো একটা গ্রুপ অফ মাসল আমি যদি ইউজ করি, সারাদিন ইউজ করি, যেরকম আমি সার্জন, আমি সেলাই করি, তো আমি এই মুভমেন্টটা সারাদিন ধরে করছি, ঠিক আছে? এই মুভমেন্টটা সারাদিন করতে 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 কি হয়, এইখানে টেনিস এলবো আমার হতে পারে। টেনিস এলবো কথাটা কেন এলো? টেনিস এলবো হচ্ছে টেনিস প্লেয়াররা সারাদিন এভাবে স্ম্যাশ করে, এই মাসেলটাকে সারাক্ষণ স্ট্রেন করে, এই মাসেলটাকে স্ট্রেন করতে 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 এই যে জায়গাটা, এটা ড্যামেজ হয়ে যায়।
হ্যাঁ, এবং এটা টেনিস প্লেতে ছাড়াও হয়, এটা আমি সচিন তেন্ডুলকর হচ্ছিল। হ্যাঁ, ঠিক আছে। সো এটাকে বলে টেনিস থেকে প্রথমে এসছে কথাটা। আপনি যদি টেনিস প্লেয়ার দেখেন, আপনি যদি কোনো প্রফেশনাল এলিট টেনিস প্লেয়ার দেখেন, দেখবেন বাঁ হাতটা আমার মতো আর ডান হাতটা এত চওড়া, মানে অ্যাটলিস্ট ডাবল দ্য সাইজ। তার মানে কতটা সে এক্সারসাইজ করে ওই হাতটা, ঠিক আছে। এইবার ওই যে হাতটা অতটা চওড়া, তার মানে ওই সারা দিন ধরে করে 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 ওইখানটায় ইনজুরি হয়ে যায়, এই জায়গাটা, এই স্পেসিফিক জায়গাটা ইনজুরি হয়ে যায়। হ্যাঁ, ইনজুরি হয়ে যাওয়ার জন্য ওখানে টাচ করলে লাফিয়ে উঠবে। আচ্ছা, প্লাস আমি যদি সেই মুভমেন্টটা ওখান থেকে করাই, যে সে এই মুভমেন্টটা যদি আমি করতে চাই, তখন আবার ওখানে ব্যথা করবে। দ্যাট ইজ টেনিস এলবো। ওকে। আর গলফ হচ্ছে উল্টো, টেনিসটা এরম মারে, গলফটা এরম মারে, ঠিক আছে। এরম মানে তারা সারাদিন ধরে এরম করে মারতে মারতে তাদের এই জায়গাটা যাচ্ছে, দ্যাটস গলফার্স এলবো। দু রকম ইনজুরি, মানে দুটো জায়গার ইনজুরি, দুটো গ্রুপ অফ মাসল, কিন্তু মেকানিজম ইজ দ্য সেম, ওভার ইউজ ইনজুরি। তাহলে ওভার ইউজ ইনজুরি যদি কারোর হয়, তার মানে হোয়াট ইজ দ্য ওয়ে আউট? ওয়ে হচ্ছে ওটাকে রেস্ট দেওয়া। রেস্ট দিলে অনেক সময় বডি নিজে নিজে ওটাকে মেকআপ দিয়ে দেয়। আর ওই যে হাতে ব্যান্ডটা পড়ে, সেটা হ্যাঁ, ব্যান্ডটা একটু টেম্পোরারি একটা রিলিফ, ওই যেরকম একটা পায়ে ক্রেপ ব্যান্ডেজ দেওয়া, একটা নি ক্যাপ পরা, যেরকম একটা চেপে ধরলে, আমার যদি এখানে একটা ব্যথা থাকে, কেউ যদি একটু চেপে রাখে আরাম লাগে না, মাথা ধরলে একটু মাথাকে চাপলে যেরকম ভালো লাগে, ওই ব্যান্ডটা পড়লে একটু চাপ দিলে একটু ভালো লাগে। ওটাতে মানে ভালো হয়ে যাবে এরকম ব্যাপার নেই, ভালো হওয়ার ব্যাপার একটাই, রেস্ট। রেস্ট, তারপরে আরো আছে স্টিরয়েড ইনজেকশন আছে, অনেক কিছু আছে, ফিজিওটিজিও, মানে কোনটা যে কাজ জন্য কাজ করবে ইটস আনসার্টেন। বাট স্টিরয়েডে কাজ হয়, কিন্তু আবার অনেক সময় রেকারেন্সও হয়, যেটা তারপর সার্জারি আছে। সার্জারিগুলো খুব নট ভেরি গুড সার্জারিজ, মানে নট অলওয়েজ সাকসেসফুল। বাট যদি সে রেস্ট দেয়, চান্স হচ্ছে এটা ইমপ্রুভ করে যাবে। না, প্রবলেম ইজ একটা টেনিস প্লেয়ারকে রেস্ট কি করে 6 মাস দেওয়া যাবে? দ্যাট ইজ ওয়্যার দ্য প্রবলেম। স্পোর্টস ইনজুরি তো এটাই প্রবলেম না, যে তেন্ডুলকর কি ক্রিকেট ছেড়ে দেবে? এইখানেই হচ্ছে সমস্যাটা। তো তাকে তাহলে স্টিরয়েড দিয়ে চালাতে হবে। স্টিরয়েড মানে তাকে পুশ করে ব্যথাটাকে একটুখানি কমিয়ে, আর্টিফিশিয়ালি কমিয়ে তাকে, বা পেন কিলার খেয়ে সহ্য করতে হবে। এবার আসি যেটা একটু বয়স হওয়ার পর থেকেই সবার সমস্যা হচ্ছে, কোমর এবং হাঁটুর অসহ্য ব্যথা। আমরা হাঁটু দিয়ে শুরু করি। হাঁটুর ব্যথাটা কি কারণে হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে? তো শরীরের একটা ন্যাচারাল প্রসেসে ক্ষয় হয়, যে কোনো পার্ট অফ দ্য বডি, রাইট? তো হাঁটুটা আমাদের এশিয়ানদের বেশি হয় কম্পেয়ার টু সে হিপ জয়েন্ট। হিপ জয়েন্টটা ককেশিয়ান, মানে সাদা লোকেদের বেশি হয়, রাইট? আমাদের কিন্তু হিপের প্রবলেমস অনেক কম কম্পেয়ার টু কেন হয় সেটা কেউ জানে না রিয়েলি। এখনো কোনো অনেক থিওরি আছে। কেউ বলে আমরা যেহেতু ট্র্যাডিশনালি আমরা ল্যাট্রিন টাইপ অফ টয়লেট ইউজ করতাম, আমাদের হিপ জয়েন্ট এক্সারসাইজ হতো, সেই জন্য আমাদের হিপগুলো বেটার। তো এটা তো আজকাল তো কেউ আর ইউজ করে না। তো আজকাল তো মানে তাতেও তো দেখা যাচ্ছে যে হিপ জয়েন্ট, সো এটা নো ওয়ান নোজ। এক একটা রোগ এক একটা গ্রুপ অফ পিপলের বেশি হয়, রাইট? কিন্তু আমাদের এশিয়ানদের নিটা খুব ভালনারেবল, ঠিক আছে? মহিলাদের বেশি। মহিলাদের কিছুটা ইজ ডিউ টু, আগেন আমি কিছুক্ষণ আগে ডিসকাস করেছি, সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভিটির জন্য। যেহেতু আমরা হাঁটুটা পুরোপুরিভাবে আমরা ইউজ করি না, তাই জন্যে অনেক সময় কি হতো, আমরা ছোটবেলায় আমাদের সময়ও টাইম যেটা ছিল, যে লোকেরা আমরা অনেক সময় মাটিতে বসে খেতাম, রাইট? মাটিতে বসে খাওয়ার জন্য আমাদের হাঁটুটা পুরো বেন্ড হতো। মাটিতে বসে ছোট থেকে আমাদের হ্যাবিটটা থাকতো। এখন কি হচ্ছে, চেয়ার টেবিলে বসে আছি, আমরা পুরো যে রেঞ্জ অফ মুভমেন্টটা ইউজ করছি না। সো যখনই আমরা সেই রেঞ্জ অফ মুভমেন্টটা ইউজ করছি, তখনই আমাদের ব্যথা হচ্ছে, ঠিক আছে? এইবার লেটস সে আমাদের কাছে প্রায়ই হয় যেটা, যে এমনি লোক, ভদ্রমহিলা খুব ভালো ছিলেন, উনি গেলেন বেড়াতে, বেড়াতে গিয়ে একটু হাঁটলেন, হেঁটে ফিরে এসে তার ব্যথা শুরু হয়ে গেল হাঁটুর, তারপরে ব্যথা বেড়ে গেল। কেন হলো? বিকজ উনি আগে হাঁটতেন না। যেই ওনার একটু স্ট্রেসড হলো, এখানে আমি স্ট্রেসটা মেন্টাল স্ট্রেস বলছি না, আমি বলছি মানে ফিজিক্যাল যে উনি যে চ্যালেঞ্জ, মানে স্ট্রেসের থেকে মেবি কথাটা বেটার কথা হচ্ছে চ্যালেঞ্জ। ওকে, সো যেই ভদ্রমহিলা ওনার হাঁটু চ্যালেঞ্জড হলো, সেই চ্যালেঞ্জটা কিন্তু নিতে পারলো না। ওকে, সিমিলারলি সে কারুর যদি কোমরে ব্যথা হয়, অ্যাগেন কোমরে ব্যথার ভেরিয়াস রিজনস আছে। ইয়াং যারা, তাদেরও কিন্তু খুব কোমরে ব্যথা হয়। ওয়ান অফ দ্য মোস্ট কমন থিংস হচ্ছে স্লিপ ডিস্ক, রাইট? বা যেটাকে বলা হয়
এটা মানে সায়েন্টিফিক ডিফারেন্ট টার্মসও আছে, হ্যাঁ, প্রোল্যাপসড ইন্টারভার্টিব্রাল ডিস্ক, সেটা হচ্ছে যে যদি একটু ডিস্কটা সরে যায়। তো এটা অনেক সময় কি হয়, কোনো একটা অ্যাবনর্মাল ভাবে প্রেশার যদি পড়ে, সে আমি একটা গ্যারেজের গেট লিফট করলাম, বা হঠাৎ আমি কোনোদিন করি না, আমাকে 50 কেজি মাথায় নিতে হলো বা কিছুটা তুলতে হলো, বা কিছু একটা করলাম যেটাতে একটা বেকায়দায় ডিস্কটা চাপ পড়ে গেল। হ্যাঁ, এবার ডিস্কটা অনেকটা টুথপেস্টের মতো, মানে যদি ওটা ঠেলে দেওয়া হয়, ওটা বেরিয়ে এলে ওটা কিন্তু টুথপেস্ট যেরকম ভেতরে ঢুকবে না, ওটাও কিন্তু আর ভেতরে ঢুকবে না। হ্যাঁ, সো ওটাকে তার ট্রিটমেন্ট আলাদা, সেটা আমি ঢুকছি না করি রাইট নাও। বাট সো ইয়াং যারা, তাদের ইয়াং মেলস স্পেশালি যারা লম্বা টম্বা হয়, খুব বড় মানে অনেকটা লম্বা চড়, তাদের বেশি হয়, রাইট। আর মধ্যবয়স্কদেরও হয়, কিন্তু টাইম যেতে যেতে ডিস্কটা, যেটা খুব একটা বেশ জুসি একটা জিনিস হয়, টাইমের সঙ্গে সেটা শুকিয়ে যায়। সো তাদের ডিস্কের প্রবলেম হতে পারে, কিন্তু ওই লেভেল অফ প্রবলেম হবে না। ওকে, এবার এই যে কনস্ট্যান্ট প্রসেস অফ ওয়্যার অ্যান্ড টিয়ার হচ্ছে, তাতে কি হচ্ছে, আপনার ওই ডিস্কটাও একটু মানে ডিজেনারেট করছে, আশেপাশে ডিস্কের পাশে যে বোনস আছে সেগুলোও ডিজেনারেট করছে, করে 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 একটা ব্যাক পেন ডেভেলপ করতে পারে, ক্রনিক, রাইট। আর হাঁটুতেও তাই, মেনিসকাস ইজ আ সফট থিং, সেটার উপর প্রেশার পড়ছে। কেউ হয়তো ফুটবল খেলতে গিয়ে তার একটা বেকায়দায় পাটা চালালে তার এসিএল বা তার মেনিসকাস ছিঁড়ে যেতে পারে। কিন্তু বড় বয়সে কি হয়, ভেরিয়াস টাইপস অফ প্রেশার পড়ে পড়ে ডিজেনারেট করে যেতে পারে। ডিজেনারেট প্রথমে ডিস্ক করলো, তারপরে বোনসগুলো আশেপাশে করে গেল, বোনসগুলো যেই করলো, লিগামেন্টগুলো একটু ড্যামেজড হয়ে গেল, মানে এটা পুরো প্রসেসটা ইজ আ প্রসেস। আরেকটা হচ্ছে উইথ অস্টিওপোরোসিস ভেরিয়াস টাইপস অফ প্রবলেম হয়, এটা আমি একটু বলতে চাই। সো আগেকার দিনে আপনি দেখবেন যে আমাদের ঠাকুমাদের আমলে বা তাদেরও থেকে বয়স্ক, ইন্ডিয়াতে আপনি দেখবেন বহু মহিলা এরকম কুঁজো হয়ে গেছেন, প্রায় এত কুঁজো যে প্রায় নাকটা প্রায় হাঁটুর কাছে চলে এসছে। তো এটার কারণটা কি কেন, কারণ হচ্ছে যে আগেকার দিনে মহিলারা খুব ডায়েট খুব খারাপ খেতেন। হ্যাঁ, বিশেষ করে বিধবারা, তারা সবার খাবার পরে লাস্টে খাবারটা খেতেন। তো তাদের খাবারের নিউট্রিশন অনেক কম থাকতো, ক্যালসিয়াম অনেক কম থাকতো, কারণ তারা সেই বেস্ট খাবার তো পেতেন না, বাড়ির ছেলেরা বেস্ট খাবার পেত। এবার তাদের বিধবাদের ধরুন ডায়েট খারাপ, মধ্য যারা ইয়াং মাদার্স, তাদেরও ওই প্রেগনেন্সি হয়ে যাওয়ার পরে প্রচুর হাউসওয়ার্ক, হয়তো তিনটে বাচ্চা আছে, তাদের আগেন নিজেদের তারা নেগলেক্ট করতো। এবার এই যে পুয়ার নিউট্রিশন, মানে পুয়ার ক্যালসিয়াম ইন দ্য ডায়েট, প্লাস অনেক বাচ্চা হতো তাদের আগেকার দিনে, একটা দুটো জেনারেশন আগে 7-8টা বাচ্চা হলো, তাহলে কি হলো, বডির ক্যালসিয়ামটা বেরিয়ে তো বাচ্চার কাছে চলে গেল, রাইট। ল্যাকটেশন হলো, ব্রেস্ট মিল্ক খাওয়ালো, ক্যালসিয়াম বেরিয়ে গেল, করে করে বডিটা খুব ক্যালসিয়াম কমে গেল। বডি যেই ক্যালসিয়াম কমে গেল, তখন সফট হয়ে গেল, মানে স্কেলিটন সিস্টেমটা পুরো সফট হয়ে গেল। এবারে ওটা আস্তে আস্তে ভাঙন ধরলো, এবার পিঠে স্পাইনাল ফ্র্যাকচার হতে আরম্ভ করলো। হ্যাঁ, হতে 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 এরকম কুঁজো হয়ে গেল, মানে পুরো জিনিসটা কুঁজো হয়ে গেল। তো এটা আজকাল আপনি ইয়াং মেয়েদের দেখতে পাবেন না। হ্যাঁ, ইয়াং মেয়েদের দেখতে পাবেন, কারণ তাদের অত 7-8টা বাচ্চাও হয় না, আর সেই লেভেল অফ মানে নিউট্রিশনের আজকাল অত খারাপ, মানে আমাদের মেয়েদের নিউট্রিশন নয়, অত অভাব নেই। প্লাস লোকেরা ক্যালসিয়াম এটা ওটা খেতে পারে, সো ওই জিনিসটা হয় না। সো দ্যাট ইজ দ্য থিং ইউ উইল সি, যেটা আমাদের অনেক, আফটার অল ইন্ডিয়া তো অনেক ইমপ্রুভ করেছে ইন দ্য লাস্ট 50-60 ইয়ার্স, সব দিকেই তো ইমপ্রুভ করেছে। আমাদের ইনফ্যান্ট মর্টালিটি রেট কমেছে, আমাদের ম্যাটার্নাল মর্টালিটি রেট কমেছে, নিউট্রিশন তো আমাদের ইমপ্রুভ করেছে, রাইট। সো উই আর হেলদিয়ার দেন বিফোর। এখন আমরা যেটা আমাদের আনহেলদিনেস হচ্ছে, সেটা হচ্ছে মানে ডিফারেন্ট কাইন্ড অফ আনহেলদিনেস। সেটা হচ্ছে দ্য ডায়াবেটিক বেশি বাড়ছে বিকজ অফ ব্যাড ডায়েট, ল্যাক অফ রেস্ট থেকে স্ট্রেস রিলেটেড প্রবলেমস হচ্ছে, ল্যাক অফ অ্যাক্টিভিটি থেকে মাস্কুলোস্কেলেটাল প্রবলেমস হচ্ছে। সো উই আর হ্যাভিং মোর রিচ ম্যানস ডিজিজেস ইন সাম ওয়ে। যদিও কান্ট্রি হিসেবে উই আর নট দ্যাট রিচ, হ্যাঁ একদমই, হ্যাঁ, উই আর স্টিল নট রিচ, কিন্তু উই আর ডেভেলপিং দ্য প্রবলেমস অফ আ রিচ সোসাইটি। কিন্তু রিচ সোসাইটিরা কিন্তু উল্টো, কিন্তু দে হ্যাভ টেকেন রেকটিফিকেশন, ওরা করেছে বাই ইমপ্রুভিং দেয়ার এক্সারসাইজ, বাই ইমপ্রুভিং দেয়ার লাইফস্টাইল, ওরা অনেক ইমপ্রুভ করে গেছে। কিন্তু আমরা এখনো সেটাকে আইদার করতে পারিনি বা গুরুত্বটাও দিই না। কারণ এক্সারসাইজ, অ্যাগেন কামিং ব্যাক টু দিস, এটা অনেকভাবেই করা যায়। একটা লোক বাড়িতে স্কিপিং করতে পারে, অনেক রকম ওয়েজ আছে। হ্যাঁ, একদম যে সুইমিং পুল না থাকলে হবে না, বা
একটা ট্র্যাক না থাকলে হবে না, দ্যাটস নট কারেক্ট। ইউ ক্যান ইউজ হোয়াট এভার লিটল ইউ হ্যাভ টু এক্সারসাইজ, রাইট? ইভেন জেলখানায়ও যারা খুব কমিটেড প্রিজনার্স, যারা পলিটিক্যাল প্রিজনার্স কিছু কিছু আগেকার দিনে স্বাধীনতার সময়, তারা কিন্তু রেগুলার দে ইউজ টু এক্সারসাইজ ইভেন 1 or 2 hours in the day. হ্যাঁ, আজকের এপিসোডের আমাদের লাস্ট কোয়েশ্চেন, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে এখন নি রিপ্লেসমেন্ট করা হচ্ছে। নি রিপ্লেসমেন্ট কি, নি রিপ্লেসমেন্ট কি সেফ, নি রিপ্লেসমেন্ট করার পর রিহ্যাব করে নর্মাল লাইফস্টাইলে ফিরে যেতে কতদিন সময় লাগে? ওকে, সো লেটস কাম যে নি রিপ্লেসমেন্টটা কি। হ্যাঁ, তো হাঁটুতে যদি ড্যামেজ হয়, ড্যামেজটা একদিনে ড্যামেজ হয় না। সো দের আর ভেরি মেনি স্টেজেস অফ ড্যামেজ। হ্যাঁ, তো প্রথমে একটু ড্যামেজ হতে পারে, তারপর একটু বাড়বে। সো এরকম গ্রেড 1 to 4 ড্যামেজ লেভেলস আছে। ওকে, সো যখন 3-4 লেভেলে হাঁটুটা পৌঁছয়, তখন যদি পেশেন্ট ডাক্তারবাবুর কাছে যান, বা ডাক্তারবাবু একটা জিনিস অ্যাসেস করেন যে ক্যান দিস পেশেন্ট লিড নর্মাল লাইফ উইথ দিস নি। ঠিক আছে, এবার নর্মাল লাইফটা ডিফারেন্ট ফর ডিফারেন্ট পিপল, রাইট? যেরকম আপনার নর্মাল লাইফ, আপনি 4 তলায় কাজ করেন, তো আপনার নর্মাল লাইফ হচ্ছে 4টে তলা আপনাকে উঠতে হবে। আপনি যদি এই 4টে তলা না উঠতে পারেন, আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন না, রাইট? আচ্ছা, সিমিলারলি আরেকজন, তার হয়তো সে হয়তো ক্লার্ক কিনা অফিস, তার অত কিছু লাগে না, তার অফিসের লিফট আছে, সে তার সো অ্যাট ডিফারেন্ট পয়েন্টস একটা লোকের নর্মাল অ্যাক্টিভিটি সাফার করতে পারে। এবার আমরা এটা অ্যাসেস করি কিভাবে? প্রথম হচ্ছে যে আপনি কতটা, আপনার ব্যথা কখন করে, কতটা হাঁটতে পারেন। যদি কেউ বলে যে আমি 4 কিলোমিটার হাঁটতে পারি, 3 কিলোমিটার, আমার হাঁটুতে ব্যথা কিন্তু আমি 4 কিলোমিটার, মোটামুটি আই থিঙ্ক দ্যাট পারসন ডাজন্ট নিড নি রিপ্লেসমেন্ট, কারণ সে ব্যথা নিয়ে হাঁটছে। ওকে, আরেকটা হচ্ছে যে দেখা গেল যে তার হয়তো ড্যামেজ অত এক্সট্রা দেখা যাচ্ছে না, কিন্তু সে 100 গজের বেশি হাঁটতে পারে না, সে বাড়ি থেকে বেরোতে পারে না, এরকম হয়। তো তাকে ভাবতে হবে অ্যাবাউট নি রিপ্লেসমেন্ট। তারপরে তার ব্যথাটা কখন করছে, সারা দিন ধরে করছে না কোনো কোনো স্পেসিফিক টাইমে করছে, দেখতে হবে যে কোন সময় তার ব্যথাটা বেশি হচ্ছে। এখন অনেকের আছে ব্যথার জন্য রাত্রে ঘুমোতে পারে না, নাইট পেন বলে, দ্যাটস এ সিরিয়াস থিং। কেউ যদি রাত্রে ঘুমোতে না পারে ব্যথার জন্য, বা ব্যথার ওষুধ না খেয়ে যদি ঘুমোতে না পারে, তাকে কনসিডার করতে হবে ফর নি রিপ্লেসমেন্ট। তার যদি সবসময় ব্যথা করে, আমি বসে আছি, আমি কথা বলছি, কিন্তু আমার ব্যথা করছে, তাহলে আমি নিশ্চয়ই এটা কিছুদিন পরে আমি পারবো না এটা সহ্য করতে, তাহলে এটা একটা নি রিপ্লেসমেন্ট ভাবা যেতে পারে। এরকম ভেরিয়াস থিংস। এছাড়াও আরও পেন ইজ দ্য মেন থিং, বাট দ্য আদার থিং ইজ ডিফর্মিটি। আমার পাটা যদি এরকম হয়ে যায়, পাটা যদি এরকম হয়ে যায়, আমি হাঁটতে পারছি এরকমভাবে ব্যাঙের মতো হাঁটছি, তাহলে সেটাও নট ডিজায়ারেবল। ওকে, তো এইগুলোকে আগে যখন আমরা এগুলোকে ফ্যাক্টর ইন করে, তারপর আমাদের এক্সরে করতে হবে, এক্সরে করে অ্যালাইনমেন্ট দেখতে হবে ইত্যাদি ভেরিয়াস থিংস দেখে আমরা এবার চিন্তা করতে হবে যে এই পেশেন্টকে হাঁটু রিপ্লেস করে বেনিফিট আছে কিনা। ঠিক আছে, এই নয় যে একটা লোককে যে কোনো লোকের হাঁটু খারাপ মানেই তাকে নি রিপ্লেসমেন্ট করে দেবো, তা নয়। আমি এরকম দেখেছি আনফর্চুনেটলি আমাদের দেশে, পেশেন্ট ইজ প্যারালাইজ, সে উঠতে পারে না, তার নি রিপ্লেসড। তো এটা তো কোনো যুক্তি নেই, কারণ সে তো বিছানাতে, সে তো বেড বাউন্ড, তো তার নি রিপ্লেস করে তার সেন্সেশনই নেই, তাকে লাভ তো নেই তাকে রিপ্লেস করে। ওকে, সো দেখতে হবে যে এই অপারেশন মানে কি। অপারেশন হচ্ছে ফেলিয়ার অফ মেডিসিন। ওয়েন মেডিসিন ফেলস, সার্জারি কামস ইন। ওকে, তো আমার যদি ওষুধ দিয়ে দ্বারা আমার কন্ট্রোল হচ্ছে না ব্যথা, ওকে, বা আমাকে রোজ এত পেন কিলার খেতে হচ্ছে, ওটা তার মানে আমার ওই পেন কিলার থেকে আমার কিডনি প্রবলেম হতে পারে, আমার গ্যাস্ট্রিক প্রবলেম হতে পারে। সো অত পেন কিলার, তাহলে আমার একটা কিছু ব্যবস্থা করতে হবে। সারা জীবন তাকে 50 বছর তো পেন কিলার খাওয়াতে পারবো না। ওকে, তারপর তার অ্যাক্টিভিটি লেভেল, এগুলো সব ফ্যাক্টর ইন করতে হবে, করে কারেক্ট পেশেন্ট চুজ করে অপারেশন করলে ইটস ফ্যান্টাস্টিক অপারেশন। ফ্যান্টাস্টিক ইজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল সার্জারিজ ইন হিউম্যান হিস্ট্রি। ওকে, হিপ রিপ্লেসমেন্ট, নি রিপ্লেসমেন্ট, ইট ইজ ভেরি সাকসেসফুল যদি কারেক্ট পেশেন্টকে কারেক্টভাবে করা হয় ইন আ গুড ওয়ে, মানে সাকসেস রেট ইজ অ্যাবাভ 95%। ওকে, কিন্তু অ্যাজ আই সেড, যাকে তাকে ধরে হাঁটু ব্যথা বলে করে দিলাম, হ্যাঁ, বা বয়স টয়সগুলো বুঝে করতে হবে। হ্যাঁ, যেরকম আপনি ইউ আর নট আ ক্যান্ডিডেট, ইউ আর কোয়াইট ইয়াং। হ্যাঁ, ঠিক আছে, বাট সো 60-65 এর আগে করা উচিত না, বিকজ একটা হাঁটু রিপ্লেসমেন্টেরও একটা
ফর এভার তো লাস্ট করে না, ইটস আ মেকানিক্যাল থিং, একটা মানে দরজার জয়েন্টের মতো, রাইট? সেটা তো চিরকাল তো লাস্ট করবে না। সো তার একটা লাইফ স্প্যান আছে, 15 বছর হোক 20 বছর, খুব ভালো করে করলে 15-20 বছর লাস্ট করবে। কিন্তু যদি র্যান্ডামলি করে দেওয়া হয়, যে কোনো লোককে করে দেওয়া হয়, একটা ইয়াং ছেলেকে করে দেওয়া হয় যে ফুটবল খেলছে, ডেফিনেটলি ইট উইল ফেল। সো রাইট পেশেন্ট, রাইট টেকনিক, ফ্যান্টাস্টিক, ওকে। কিন্তু তার সঙ্গে পেশেন্টকে বলতে হবে যে সার্জারি ইজ অনলি হাফ, আমি আমার কাজটা করে দেবো, কিন্তু পেশেন্টকে রেগুলার এক্সারসাইজ করতে হবে, রেঞ্জ অফ মুভমেন্ট করতে হবে, স্পেসিফিক রুলস বলা হয় নি রিপ্লেসমেন্টের 1-2 দিনের মধ্যে আপনারা ধরে জোর করে হাঁটিয়ে দেন। হ্যাঁ, পুরো ঘরে ব্যথার এখন অনেক ইয়ে আছে, কিন্তু হ্যাঁ জোর করে নয়, আমি আমার পেশেন্টদের কমফোর্টেবলি হাঁটাই, উইচ ইজ 2 days। 2 days, 2 দিনের মধ্যে হাঁটু রিপ্লেস করে হাঁটানো ক্যানট বি কমফোর্টেবল। অ্যাকচুয়ালি ইট ইজ ভেরি কমফোর্টেবল, আই উইল টেল ইউ ওয়াই। যাদের হাঁটু রিপ্লেস করা হয় তাদের হাঁটু তো নর্মাল নয়, আপনার হাঁটু নয় ওটা। ইট ইজ আ ভেরি পেনফুল নি, তার দুটো পা ফেলতেই তার বাপরে মানে করে ম্যাক্সিমাম লোক। হ্যাঁ, যখনই ওই কবজাটা, ওই জয়েন্টের যে খারাপ পোর্শন আমি ফেলে দিচ্ছি, ফেলে একটা কবজা লাগিয়ে দিচ্ছি, যেখানে মুভমেন্ট হলে সে কিছু ফিল করছে না, তার তো প্রথমেই আমি জিজ্ঞেস করি খুব আরাম লাগছে না? বলে হ্যাঁ খুব হালকা লাগছে। কেন? ইউ হ্যাভ টেকেন আউট দ্য ডিজিজ। লাইক এখানে যদি আমার একটা বড় ফোড়া হয়, আমি যদি কেটে পুঁজটা বের করে দিই, দেল বি রিলিফ। তো সিমিলারলি ডিজিজড হাঁটু, এবার ওটাকে ফেলে দিয়ে একটা কবজা লাগিয়ে দিয়ে ইটস ভেরি কমফোর্টেবল। কিন্তু এবার কে 1 দিন, কে 2 দিন, কার 3 দিন লাগবে, কার 4 দিন লাগবে, এটা তো ইজ এ ডিফারেন্ট ইস্যু, রাইট? ইটস একটা জিনিস, এটাও ভেরি ইম্পর্টেন্ট। হাঁটু ইজ নট জাস্ট হাঁটু, হাঁটু একটা মানুষের পার্ট। সেই মানুষের হার্টের প্রবলেম আছে, লাং প্রবলেম আছে, কিডনি প্রবলেম আছে, ডায়াবেটিস আছে, সব কিছু আছে, তার মধ্যে ওটাকে আমাদের করতে হবে। সো ইটস নট এ ইন্ডিভিজুয়াল, আমি এটা হাঁটু হাঁটাচ্ছি, রোবটের হাঁটু নয়, ওটা মানুষের হাঁটু। সো ইউ হ্যাভ টু মোবিলাইজ when the patient is comfortable. আমি কমফর্ট কথাটা বারবার ঘুরিয়ে আনছি, বালিশের কমফর্ট, ম্যাট্রেসের কমফর্ট, অপারেশনের পরে কমফর্ট, কমফর্ট করে করে করতে হবে, গায়ের জোরে করলে হবে না। যদি ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের দেশে এতটা খারাপ হয়নি, বিদেশে কিন্তু ফোর্স করে লোককে, এই মানে একদিনেই বাড়ি চলে যেতে হবে। মানে দিস ইজ ভেরি রং, দিস ইজ আ রং থিং, কারণ পিপল নিড টাইম টু রিকভার। অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ, তাই না? তাই মনে হচ্ছে না? আমারও তাই মনে হচ্ছে। আমার তো আরও 1 গাদা প্রশ্ন রয়ে গেল, মনে হচ্ছে অর্ধেক সিলেবাস কমপ্লিট করতে পারলাম, বাকিটা হচ্ছে না। কিন্তু এপিসোডটা যেহেতু খুব গভীর আলোচনা হয়েছে, অনেকটা লম্বা হয়ে গেছে, তাই আমরা বাকি প্রশ্নগুলো নিয়ে এবং আপনাদের কমেন্টে করা প্রশ্নগুলো নিয়ে স্যারের সঙ্গে আরেকটা এপিসোড করব। অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, জানান আমাদের কেমন লাগলো আজকের এপিসোড। আর পরের এপিসোডে ওনার থেকে কি কি জানতে চান সে বিষয়েও আমাদের জানান, সেই প্রশ্নগুলো আমরা পরের এপিসোডে ওনাকে করব। আবার দেখা হবে কিন্তু খুব শিগগির, ডেফিনেটলি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী সপ্তাহে। টিল দেন, স্টেবল অ্যান্ড গুড নাইট।